আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ। তো আমাদের গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম, শেষ করছিলাম, পঞ্চম অধ্যায় শেষ করে একটা পরীক্ষা দিছিলাম। তারপর মাঝখানে ক্লাস হয়নি। এখন আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। তো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের যা যা দেখতে হবে, আমরা ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের ডেটাবেজ। তো ক্লাস 9-10-এ তোমরা ডেটাবেজ পড়ে আসছো। তো ওই ডেটাবেজের সাথে এই ডেটাবেজে একটু পার্থক্য আছে। তো ডেটাবেজ, এখানে ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য। এটা অ্যাকচুয়ালি আমাদের শেষ চ্যাপ্টার, এই আইসিটি বইয়ের মধ্যে একদম শেষের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমাদের প্রথমের দিকে যে প্ল্যান ছিল যে আমরা 3, 4, 5-এর দিকে ফোকাস করব বেশি, আর এই চ্যাপ্টারটা ফোকাস আমাদের কম করব আমরা, যেন যদি ওই দিক থেকে কভার হয় তাহলে হবে, না হলে এদিকে আসবো, এই 6 চ্যাপ্টার টাচ করব, না হলে আমরা 4, 3, 4 5 দিয়ে শেষ করার চেষ্টা করব, কারণ এখানে আমাদের মার্কস বেশি আছে। আর 6 চ্যাপ্টার মোটামুটি ভাবে থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো আমরা এটাকে মোটামুটি ইগনোর করার চেষ্টা করব যদি দেখি যে ওইটা কমন পড়ছে। তো ডেটাবেজ যে কথা ওয়ার্ডটা আছে, ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য, আর বেজ মানে হচ্ছে ঘাঁটি। তো এখানে তো ডেটাবেজ বলতে বোঝানো হচ্ছে যে তথ্যের ঘাঁটি, বা যেখানে অনেক তথ্য জমা করে থাকে। তো আগে যেটা হতো যে তথ্য জমা করা হতো খাতার মধ্যে। লেজার বুক নামে একটা বই ছিল, ওই খাতা ছিল, ওই খাতার মধ্যে দুনিয়ার হিসাব নিকাশ করে স্প্রেডশিটের মতো ওইখানে তোমার খাতা ওই হিসাব নিকাশ করা হতো এবং তথ্য রাখা হতো। তো বর্তমানে তো আধুনিকায়নের কারণে ওটা কম্পিউটারাইজড হয়েছে, এখন আর কোনো ডেটা খাতায় থাকে না, ম্যাক্সিমাম ডেটাই হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্কে জমা হয়ে থাকে। তারপরেও এখন কিছু কিছু ক্ষেত্রে মানুষ এখনো কম্পিউটারকে বিশ্বাস করতে পারেনি। সেক্ষেত্রে দেখবো ব্যাংকে, সরকারি ব্যাংকগুলোতে বিশেষ করে ওদের ম্যাক্সিমাম হিসাব নিকাশ কম্পিউটারের হাত থেকেও ওরা খাতায় বেশি বিশ্বাস করে এবং প্রত্যেকটা ডিটেলস ওরা খাতায় লিখে রাখে। এখন আগেকালে যেটা হতো যে মনে করো তোমার আহ, এই এই ডাচ বাংলা ব্যাংকের এই বুথে, এই ব্যাংকের এই শাখায়, মোহাম্মদপুর শাখায় তোমার একটা অ্যাকাউন্ট আছে। তো ডেটাবেজের আগের যে সমস্যাগুলো ছিল খাতায় লিখলে, যে তুমি যখন এই মোহাম্মদপুর শাখায়, ডাচ বাংলা ব্যাংকের মোহাম্মদপুর শাখায় অ্যাকাউন্ট খুলবা, তখন তোমার টাকা উত্তোলন এবং টাকা জমা সবগুলো হইতে হবে এই ডাচ বাংলা ব্যাংকের এই মোহাম্মদপুর শাখা থেকেই। কারণ ডাচ বাংলা ব্যাংকের অন্যান্য জেলায় বা অন্যান্য যে এলাকায় যে শাখাগুলো আছে, ওই শাখাগুলোর সাথে এই শাখাটা ডিটাচ থাকতো। তো যদিও দিন শেষে বা মাস শেষে ওদের কেন্দ্রীয় যে শাখা, মানে মেইন যে থাকে, শাখা থাকে, মেইন শাখায় তথ্যগুলো জমা হতো, কিন্তু লেনদেন সব করতে হতো এই নির্দিষ্ট শাখা থেকে, যে শাখায় তোমার অ্যাকাউন্ট আছে। তুমি যদি মোহনপুর শাখা থেকে ধানমন্ডি শাখায় যে বলো যে ভাই আমার মোহনপুর শাখায় এত নম্বরে একটা অ্যাকাউন্ট আছে, আমাকে, আমি এত টাকা তুলবো, তাহলে তোমাকে তখন ওই সময়কার যেটা হিসাব ছিল যে ওরা তোমাকে তোমার নিজের এই আবার মোহনপুর শাখায় পাঠিয়ে দিত। কারণ ধানমন্ডি শাখায় যেহেতু তোমার অ্যাকাউন্টের কোনো ডিটেল ওদের খাতায় লেখা নেই, তো তোমার এখান থেকে ওরা তোমার কোনো টাকা দিবে না। তোমাকে টাকা নিতে হলে মোহাম্মদপুর শাখা থেকেই নিতে হবে, আবার জমা করতে হলে ওখানে জমা করতে হবে। তো ব্যাংকের, তখন ব্যাংক ছিল হচ্ছে একদম এলাকা ভিত্তিক। তো জাস্ট কেন্দ্রীয় শাখার একটা ইনফরমেশন থাকতো, আর যেখানে তোমার অ্যাকাউন্ট আছে ওইখানে একটা ইনফরমেশন থাকতো, আর বাকিগুলোতে কোনো ইনফরমেশন থাকতো না। শুধু ব্যাংক বলতে গেলে ওইটা আলাদা ব্যাংক। কিন্তু বর্তমানে যেটা হয় যে তুমি তোমার যে এলাকায় যে শাখা আছে সেখান থেকে তো টাকা তুলতে পারবাই, তুমি বাংলাদেশের যে কোনো শাখা থেকে টাকা তুলতে পারতেছো, জমা করতে পারতেছো। প্লাস তুমি যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সাপোজ তোমার সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট আছে, তুমি তুমি যদি চাও যে আমি ডাচ বাংলা ব্যাংকের টাকা তুমি সিটি ব্যাংকের রাজশাহী শাখা থেকে তুলবা, সেটা তোমার পক্ষে এখন বর্তমানে সম্ভব, কারণ সব অনলাইনে হয়ে গেছে। এখন ব্যাংক যে অ্যাকাউন্ট গুলো থাকে সেগুলো সব গিয়ে জমা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় সার্ভারে গিয়ে জমা হচ্ছে তোমার সকল ডিটেলস। তো সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এরা এখন পুরো বাংলাদেশেই ওরা, এবং বাংলাদেশের বাইরেও তুমি টাকা লেনদেন করতে পারতেছো। তো ডেটাবেজ কম্পিউটার ভিত্তিক হওয়ার কারণে, অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখন এই সুবিধাগুলো আসছে। তো ডেটাবেজের ব্যবহার আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন যেভাবে আছে সেটা ম্যাক্সিমাম
ক্ষেত্রেই অনেক ভালোভাবে ইউটিলাইজ হচ্ছে, কিন্তু আগের কালের ডেটাবেস গুলো অতটা ভালোভাবে ইউটিলাইজ হতো না। ওকে, তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে থিওরিটিক্যাল পার্টগুলো আজকে পড়বো, পড়ে আমরা আগামী ক্লাস থেকে এই চ্যাপ্টারে কোডিং আছে, কোডিং শুরু করব। তো কোডিং এর মধ্যে আমাদের মেইন যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি ডাটাগুলা আমাদের কিভাবে জমা হয়ে থাকে বা কোথায় জমা হয়ে থাকে। তো ডেটাগুলো জমা হয়ে থাকে হচ্ছে ডেটাবেজ নামক একটা কম্পিউটারের সার্ভারে। ঠিক আছে, মানে সার্ভারটার নাম হচ্ছে ডেটাবেজ। তো এই ডেটাবেজে জমা হয়ে থাকে। তো ডেটাবেজ যদি সার্ভারের কথা বলি, তার মানে এটা একটা অন্য কিছুই না, একটা কম্পিউটার, যে কম্পিউটারের ধারণ ক্ষমতা তোমার বাসার কম্পিউটার ধারণ ক্ষমতা থেকে একটু বেশি। যেমন এই যে কম্পিউটারটা থাকবে, এই কম্পিউটারটা ধারণ ক্ষমতা ধরো সে তার মধ্যে কত 1 লাখ 2 লাখ বা 10 লাখের মতো মানুষের তথ্য রাখার যেমন ক্ষমতা আছে, 1 কোটি 2 কোটি 10 কোটি এমনকি 100 কোটি মানুষের তথ্য রাখে। যেমন ডাটা সেন্টার যত বড় হবে তার ডাটাবেজের তথ্য রাখার পরিমাণ তত বেশি হবে। যেমন ফেসবুকের কথা যদি বলো, ফেসবুকে যে ডাটাবেজ ডাটা সেন্টার বা ডাটাবেজ আছে, ওদের ওই ডাটাবেজের এখানে তোমার কোটি কোটি লোকের তথ্য রাখার ব্যবস্থা আছে। ওরকম করে ওরা বানাইছে, ওরকম ইনভেস্ট করছে ওরা। বাংলাদেশের ব্যাংকের যেগুলা থাকে, তোমার বাংলাদেশ ব্যাংকের কথা আলাদা। বাংলাদেশ ব্যাংকে তো সবার তথ্য রাখতে হয়। যদি আমি যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের কথা বলি, যেমন ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, তাহলে ওদের যে কয়টা গ্রাহক আছে তার হয়তো বা ডাবল ক্যাপাসিটি ওরা করতে, কারণ ওরা ভালো করে জানে যে ওদের বাংলাদেশের সকল গ্রাহক বা সকল নাগরিক ওর অ্যাকাউন্টে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না। তো সেই হিসেবে ওরা ওইভাবেই করে, হয়তো বা 1 কোটি বা 2 কোটি কিংবা 3 কোটি সর্বোচ্চ 4 কোটি এরকম লোকজন ব্যাংকে অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে। প্রত্যেকটা ব্যাংকে এরকম একটা অ্যামাউন্টের সার্ভার বানায় রাখে ওরা। তারপরে তুমি যদি অন্যদের কথা বলো যে কি জানি একটা ব্যাংক আছে বাংলাদেশে যারা করে তোমার ন্যাশনাল আইডির কথা যদি বলি, ন্যাশনাল আইডি সার্ভারটা কিন্তু বিশাল বড় একটা সার্ভার। ন্যাশনাল আইডি 16 কোটি মানুষের তথ্য এখানে রাখতে হয়, এবং 16 কোটি মানুষের শুধু তথ্যই রাখতে হয় না, ওখানে তাদের ফিঙ্গারপ্রিন্ট রাখতে হচ্ছে, তাদের চোখের স্ক্যান রাখতে হচ্ছে, তারপরে তোমার ছবি রাখতে হচ্ছে। তো এটাতে অনেক জায়গায় প্রয়োজন। আমি যদি একজন মানুষের কথা চিন্তা করি, একজন মানুষের যদি 20 মেগাবাইট জায়গাও লাগে, তারপরেও তুমি 16 কোটি হিসাব করলে এটা টেরাবাইট জেটাবাইট পর্যন্ত পৌঁছায় যাবে। তো ওইরকম একটা ডেটা সেন্টার তাদের বানায় রাখতে হয়েছে। এবং শুধু একটা কেন্দ্রীয় সার্ভার বানায় রাখলে হয় নাই, প্রত্যেক জেলায় জেলায় একটা করে সার্ভার স্টেশন বানাইতে হয়েছে ওই সার্ভার থেকে এই সার্ভারে তথ্যর আদান প্রদান করানোর জন্য। এবং সাথে আছে আরো কিছু কম্পিউটার, আরো কিছু পেরিফেরাল ডিভাইস যেগুলা ডেটাগুলোকে মেনটেন করে। তো ডেটাবেজ আগে যেমন কম খরচে বানানো যেত, কিন্তু এখন অত কম খরচে বানানো যায় না। একটা মিনিমাম লেভেলের ডেটাবেজ বানাতে গেলেও, যেমন তুমি যদি একটা 1 টেরাবাইটের ডেটাবেজও বানাও, তাও তোমার কম করে হলো 20-30 হাজার টাকা বা 40 হাজার টাকা খরচ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি ডেটাবেজের কাহিনী। ডেটাবেজ মূলত বা সার্ভার মূলত একটা কম্পিউটার, এটা ছাড়া আর বেশি কিছুই না, কিন্তু একটা বিশেষ কম্পিউটার, এটা নর্মাল কম্পিউটারের মতো বললে হবে না। যেমন তোমাদের বাসা এলাকায় তোমরা যে এলাকায় থাকো অবশ্যই তোমরা ইন্টারনেটে ইউজ করতেছো। তো ব্রডব্যান্ড ইন্টারনেট যারা সার্ভিস দেয় ওদের নিজস্ব একটা সার্ভার থাকে যেখানে ওরা মুভি, তারপরে তোমার নাটক টাটক এগুলো রাখে, এবং ওটার উপর বেস করে বলে যে আমাদের এরকম সার্ভার আছে, আপনি ইউজ করতে পারেন, গান টান শুনতে পারেন। তো ওই একটা সার্ভার বানাতে ওদের দেখা গেলো 10 লাখ 5 লাখ 10 লাখ টাকার মতো খরচ করতে হয় মুভি টিভি রাখার জন্য, এবং প্রতিনিয়ত সেটাকে আপগ্রেড করতে হচ্ছে, কারণ মুভি রেগুলারলি বেরোচ্ছে এবং আগের গুলো ডিলিট করা যাচ্ছে না। তো এই হচ্ছে ঘটনা। যে দেশের পপুলেশন বেশি তার দেশের ডেটা আরো বেশি হবে। এবং আরেকটা কথা বলা হয় ডেটা ইজ ওয়েলথ। আগে ছিল তোমার টাকা পয়সা, ধন সম্পদ ছিল তোমার হচ্ছে, এগুলো ছিল হচ্ছে সম্পদ, টাকা পয়সা ছিল সম্পদ। এখন টাকা পয়সা মানুষ সম্পদ মনে করে না, যার কাছে তথ্য আছে সে হচ্ছে সম্পদশালী। ঠিক আছে, তোমার যদি কোনো পার্সোনাল ডাটা চুরি হয়ে যায় তার মানে তুমি হচ্ছে গিয়ে, মানে যে চুরি করছে তাই সে হচ্ছে তার কাছে, তুমি তার কাছে ধরা। ঠিক আছে, তোমার কাছে সে ধরা না। সে চাইলে সম্পদের যে ওই তোমার তথ্য দিয়ে যে কোনো কিছু করতে পারে। তো এই জন্য অনলাইনে সবসময় সাবধান থাকতে বলা হয় যে কারো কাছে যেন কোনো তথ্য আমরা শেয়ার না করি বা ওইভাবে কোনো তথ্য না দিয়ে দিই। তো এখানে ডেটাবেজ আমরা তথ্যগুলো কিভাবে রাখা হয়, ডেটাবেজে তথ্যগুলো রাখা হয় হচ্ছে গিয়ে টেবিল আকারে। ঠিক আছে, টেবিল আকারে। টেবিল বলতে এখানে ছকের কথা বলা হচ্ছে, একটা ছক আর কি, এটা একটা ডেটাবেস টেবিল। তো এই টেবিলের মধ্যে কি আছে, এই টেবিলের মধ্যে আছে হচ্ছে তোমার এরকম ছোট ছোট ঘর আছে, একদম এইচটিএমএল টেবিলের মতোই। মনে করো এটা হচ্ছে কোনো একটা ব্যক্তির, আমি কোনো একটা
স্কুলের ডেটাবেস বানাইছি, সেখানে স্কুলের যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টের টেবিল, স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলের মধ্যে আইডি থাকবে, তারপরে তার নাম থাকবে, আইডি মানে রোল নাম্বার থাকবে, নাম থাকবে, তারপরে তার ফোন নাম্বার থাকবে, তারপরে তার কি অ্যাড্রেস থাকবে, সে কোন ক্লাসে পড়ে সেটা থাকবে, এরকম ইনফরমেশনগুলো থাকবে। তো এই যে টেবিলটা আমি বানালাম, এই টেবিলের মধ্যে এই যে একটা ঘর, একটা সেল, একটা সেল, এই যে সেল আছে, এই সেলগুলোর নাম হচ্ছে তোমার ফিল্ড। এই সেলগুলোকে ডাকা হয় হচ্ছে ফিল্ড নামে। ফিল্ড ডেটাবেজে প্রত্যেকটা সেলকে এক একটা ফিল্ড বলা হয়। এই যে এগুলো সব হচ্ছে ফিল্ড, ছোট ছোট ঘর। টোটাল এখানে 20টা ফিল্ড আছে। হুম, 20টা, হ্যাঁ 20টা ফিল্ড আছে এখানে। এই এই টেবিলটার মধ্যে 20টা ফিল্ড আছে। এবং যদি এরকম, এই প্রথমটা কিন্তু ফিল্ড না, প্রথমটা হচ্ছে গিয়ে তোমার ডেটা, তথ্য, আর এর পরের গুলো হচ্ছে উপাত্ত। তো প্রথমটা যদিও ফিল্ড, কিন্তু আমরা এটাকে ফিল্ড বলবো না, ফিল্ড বলবো হচ্ছে আমরা এগুলাকে, প্রত্যেকটা ঘরকে ফিল্ড বলবো। এবং এরকম পাশাপাশি অনেকগুলা ফিল্ড বসে যদি কারো তথ্য সংরক্ষণ করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, এই পুরোটাকে বলবো হচ্ছে আমরা রেকর্ড। ঠিক আছে? তার মানে এই যে ছোট একটা ঘর, এই ঘরটাকে হচ্ছে আমরা বলতেছি ফিল্ড, এবং অনেকগুলা ঘর মিলে তৈরি হচ্ছে একটা, অনেকগুলা ফিল্ড মিলে তৈরি হচ্ছে একটা রেকর্ড। এরকম যদি অনেকগুলা রেকর্ড থাকে একটা একটা জায়গায়, তখন সেটাকে আমরা বলবো, এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে একটা টেবিল। ঠিক আছে? তাহলে আর ছোট ঘরটাকে বলতেছি আমরা ফিল্ড। ছোট ঘরের সমন্বয়ে অনেকগুলো ছোট ঘর মিলে পাশাপাশি থাকলে সেটাকে আমরা বলতেছি রেকর্ড। আর এরকম কয়েকটা রেকর্ড নিয়ে আমরা বলতেছি একটা টেবিল। আর এরকম যদি একটা বা একটার বেশি টেবিল কোথাও থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটাবেজ। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে আমাদের সব থেকে, একটা সার্ভারের সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে ডেটাবেজ। একটা সার্ভারের মধ্যে একটা ডেটাবেজ থাকতে পারে, একটা সার্ভারে একাধিক ডেটাবেজ থাকতে পারে। সেই ডেটাবেজের মধ্যে কি থাকবে, সেই ডেটাবেজের মধ্যে থাকবে হচ্ছে টেবিল। এখন এই টেবিল একটা দিয়েও হতে পারে, অনেকগুলা টেবিলও হতে পারে। এখন একটা টেবিল যদি থাকে, সেই টেবিলের মধ্যে থাকবে হচ্ছে অনেকগুলা রেকর্ড। রেকর্ড একটা মিনিমাম থাকতে হবে, একের অধিকও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু রেকর্ডের যে ছোট ভাই, মানে সব থেকে ছোট, সেটা হচ্ছে ফিল্ড। এই ফিল্ড অবশ্যই একের অধিক থাকতে হবে। ঠিক আছে? একটা ফিল্ডে কখনো রেকর্ড হয় না, একটা ফিল্ডে কখনো রেকর্ড হবে না। ফিল্ড মিনিমাম 2-3টা ফিল্ড লাগবে একটা রেকর্ড বানানোর জন্য। আর এরকম একটা বা একটার বেশি রেকর্ড মিলে তৈরি হবে একটা টেবিল, আর একটা বা একের অধিক টেবিল মিলে তৈরি হবে একটা ডেটাবেজ। তো এইভাবে হচ্ছে একটা সার্ভার তৈরি করা হয়। তো এখানে আমাদের যেখানে সার্ভার, সেখানে একটা ডেটাবেজ থাকতে পারে, একাধিক ডেটাবেজ থাকতে পারে। আর আমাদের ডেটাবেজে তথ্য রাখা হয় হচ্ছে গিয়ে তথ্যগুলাকে আবার ওখান থেকে নেয়ার জন্য। তো এখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে, আমরা সার্ভারের সাথে একটা কোডের মাধ্যমে আমরা একটা ইন্টারফেসের কানেক্ট করি। যেমন এটা যদি হয় ডেটাবেজ, এই ডেটাবেজের সাথে কানেক্ট করা হয় হচ্ছে তোমার, ধরো একটা ওয়েবের অ্যাপ্লিকেশন কানেক্ট করা হয়, যেমন কোনো ওয়েবসাইট কানেক্ট করলাম আমি। তো ওয়েব যখন কানেক্ট করা হয়, তখন এই ডেটাগুলো ওয়েবের মাধ্যমে রিট্রিভ করা হয়, মানে আনা হয়, এবং আবার ওয়েবের মাধ্যমে এটা রেখে দেওয়া হয়। এখানে এভাবে আদান প্রদান হতে থাকে। তো আমাদের যদি আমি নর্মাল একটা সিম্পল ওয়েবসাইটের কথা বলি, যেখানে এটা তথ্য আদান প্রদান করা যায়, তাহলে সেখানে আমাদের ডেটাবেজের জন্য আমরা একটা এসকিউএল কোড লিখবো, প্লাস মানে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, প্লাস আমরা কেটে কেটে আসছে তো। আচ্ছা, এবার ঠিক হয়েছে? আচ্ছা, তো আমরা ডেটাবেজের জন্য, আমরা যদি নর্মাল একটা ওয়েব বেসড ডেটাবেজ বানাতে চাই, তাহলে সেটার জন্য আমাদের এসকিউএল লাগবে, আমাদের লাগবে হচ্ছে আমাদের পিএইচপি লাগবে, পিএইচপি অথবা এএসপি লাগবে, আর হচ্ছে গিয়ে তোমার সেটাকে ডিজাইন করার জন্য লাগবে হচ্ছে এইচটিএমএল প্লাস সিএসএস। এই চারটা জিনিস হলে তুমি একটা ডেটাবেজ মোটামুটি ভাবে তৈরি। এই সিএসএস না হলে হবে, মিনিমাম এইচটিএমএল পর্যন্ত লাগবে। 3টা কোড তোমার শেখা লাগবে তুমি যদি একটা ডেটাবেজকে, একটা ওয়েবসাইটকে ডেটাবেজের সাথে কানেক্ট করতে চাও।
ঠিক আছে, তোমার পিএইচপি জানা লাগবে, এসকিউএল জানা লাগবে, আর সেটাকে একটু ডেকোরেট করার জন্য, বেসিকটা স্ট্রাকচার তৈরি করার জন্য এইচটিএমএলটা জানা লাগবে। কারণ এখানে পিএইচপির কাজ হচ্ছে গিয়ে এসকিউএল এর মাধ্যমে মানে ডেটাবেস থেকে তথ্য আদান প্রদান করা। ঠিক আছে, পিএইচপি যেটা করে সেটা হচ্ছে ডেটাবেসে তথ্য রাখে এবং সেটাকে নিয়ে আসে, এখানে বাহনের কাজ করে। এসকিউএল এর মধ্যে হচ্ছে ডেটাগুলো থাকে এসকিউএল এর সাহায্যে। আর এইচটিএমএল যেটা করে, এইচটিএমএল হচ্ছে গিয়ে ওই স্ট্রাকচারটা তৈরি করে দেয় যেখানে তুমি ইনপুট দিতে পারবা বা আউটপুট দিতে পারবা, বা তথ্যগুলো নেওয়ার জন্য একটা স্থান তুমি নির্ধারণ করে দিতে পারবা। ঠিক আছে, তো আমাদের এখানে তথ্য আদান প্রদান করার জন্য আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখবো হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এসকিউএল। এসকিউএল পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা এসকিউএল যেটা শিখবো, এসকিউএল হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যদি বলা হয়, কিন্তু এটার মধ্যে প্রোগ্রামিং এর সামান্য কিছু টাচ আছে। কারণ আমরা এইচটিএমএল এ যেটা দেখছি, এইচটিএমএল একটা অবশ্যই একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারপরেও এইচটিএমএল এর মধ্যে কিন্তু আমরা কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করি নাই, আমরা কোনো মান নিয়ে কাজ করি নাই। কিন্তু আমাদের এখানে এসকিউএল এর মধ্যে আমাদের অবশ্যই মান নিয়ে কাজ করতে হবে, আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তো এখানে যদিও এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, তারপরে এখানে প্রোগ্রামিং এর কিছু কিছু, এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তারপরে কিছু কিছু এখানে আমরা প্রোগ্রামিং এর জিনিস ব্যবহার করব। তো আমাদের এসকিউএল এটাকে বলা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো কোয়েরির কাজ হচ্ছে গিয়ে ডেটাবেজে তথ্য রাখা, ডেটাবেজ থেকে তথ্য নিয়ে আসা, এবং ডেটাবেজের মধ্যে তথ্যগুলোকে ম্যানিপুলেট করা। তো ম্যানিপুলেট কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। আজকে আমরা জানবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটাবেজের তথ্য রাখা এবং নিয়ে আসার জন্য যে কি গুলো ইউজ করা হয়। কি তো ডেটাবেজের তথ্যকে নির্ধারণ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে। তো আমরা ডেটাবেজে অনেকগুলো কি আছে, অনেক ধরনের কি আছে, তো আমরা তার মধ্যে 3টা কি সাধারণত শিখবো, 3 টাইপসের কি শিখবো। 1 নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে প্রাইমারি কি। এখন কি এর কাজ কি সেটা পরে বলতেছি। প্রাইমারি কি। 2 হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আর 3 হচ্ছে ফরেন কি। ফরেন কি, এই 3 ধরনের কি শিখবো। তো প্রাইমারি কি, কি জিনিস। মনে করো তুমি যে কলেজে পড়ো, তুমি যখন কলেজে ভর্তি হইছো, কলেজে ভর্তি হওয়ার পরে তোমাকে একটা রোল নাম্বার দেওয়া হয়েছে বা একটা আইডি দেওয়া হয়েছে, যে আইডির সাহায্যে তোমরা এখানে যারা লগ ইন করছো, আমি দেখলাম যে যেমন তানভীর 10445, রাহিতের হচ্ছে 10441, মুস্কানের হচ্ছে 3304, তারপর মাসিকা 249, হ্যাঁ, এদিকে তিতলি ছিল, তিতলির একটা আইডি ছিল। তো এরকম প্রত্যেকেরই যারা যে কলেজে ভর্তি হয়েছো তাদের প্রত্যেকের একটা করে আইডি দেওয়া হয়েছে। তো এই আইডি দিয়ে তারা কি করে, এখানে একটা একাদশ শ্রেণীতে মনে করো 1500 সিট ছিল, তো তারা 1500টা আইডি জেনারেট করে তোমাদেরকে এক একজনকে সেটা দিয়ে দিছে। এখন আইডি দেওয়ার মানে হচ্ছে গিয়ে তোমাকে ইউনিকলি যেন তারা আইডেন্টিফাই করতে পারে। এখন মনে করো মুস্কানের কথা যদি বলি, মুস্কান নামের 10 জন হয়তো বড় কলেজে আছে, সবার নামে মনে করো মেহনাজ মুস্কান। এখন সবার নাম যদি মেহনাজ মুস্কান হয়, তাহলে আমি যদি মেহনাজ মুস্কান বলে ডাক দেই, তাহলে 10 জন আমার দিকে চলে আসবে। আমি তো 10 জনকে চাই নাই, ধরো আমি চাইছি হচ্ছে গিয়ে যে মুস্কান মোহাম্মদী হাউজিং এ থাকে, এই মুস্কানকে চাইছি। ওকে, যে ওয়াইডব্লিউসি থেকে পড়ে আসছে, আমি ওই মুস্কানকে চাচ্ছি। কিন্তু আমি যদি মুস্কান নামে ডাক দিই তাহলে সবাই চলে আসতেছে, আমি এটা চাচ্ছি না। তো আমি চাচ্ছি কি, যে আমার তথ্যগুলো এমনভাবে সংরক্ষণ করা থাকবে যে মুস্কানের আইডি যেটা থাকে, সে আইডির সাথে ওর নাম, ওর প্রিভিয়াস স্কুলের নাম, ওর রোল নাম্বার বা জিপিএ, ওর অ্যাড্রেস, এগুলো সব ফোন নাম্বার বাইন্ড করা থাকবে। তুমি যখন কোনো ইসে যাবা, সুপার শপে যাও, সুপার শপে গেলে দেখবা যে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা শেলফে সাজানো থাকে, এবং এই শেলফগুলো কিন্তু তুমি যেভাবে দেখতেছো শেলফগুলো সাজানো আছে, সেম ওয়েতে ওদের কম্পিউটারের মধ্যে আলাদা আলাদা টেবিলে এই শেলফগুলা রেকগনাইজ করা আছে, ইনপুট দেয়া আছে।
যেমন তুমি যদি বিস্কিটের শেলফে দাও তাহলে দেখবো ওই শেলফের মধ্যে বিস্কিট ছাড়া কিছু নাই। তুমি সসের এখানে গেলে তুমি দেখবা সস আছে বিভিন্ন টাইপের, তারপরে কাসুন্দি মাসুন্দি এগুলো হাবিজাবি সব একই ক্যাটাগরিতে আছে একটা শেলফের মধ্যে। তুমি যদি আরেকটা শেলফে যাও, তুমি শেলফে গেলে দেখবা যে সাবান টাইপের যা যা আছে, ডিটারজেন্ট টাইপের, ওগুলো সব একটা একটা শেলফের মধ্যে আছে। তো এরকম শেলফ ওয়াইজ ওরা ক্যাটাগরি করে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওরা একটা করে নাম্বার দিয়ে রাখে। নাম্বারটা দেখলে তোমরা দেখবা প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা কোড থাকে, কিউআর কোড বলা হয় এটাকে। তো ওই কিউআর কোডের মধ্যে হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টের আইডি সকল ইনফরমেশন দেওয়া থাকে এবং যখন তোমরা ওই জিনিসটা ওদের কাউন্টারে জমা দাও তখন দেখবো ওটাকে স্ক্যান করে ওরা ওই আইডিটা স্ক্যান করে ওরা ডেটাবেস থেকে সব তথ্যগুলো নিয়ে চলে আসে, কত কেজি এটা, কত গ্রাম, কত টাকা দাম, কত পার্সেন্ট ভ্যাট অ্যাড হবে, সব এখানে লেখা থাকে। তো এটা কিন্তু অলরেডি একজন কাজ করে রাখছে, সার্ভারে জমা করে রাখছে, ও জাস্ট ওইখান থেকে ইনপুট নিয়ে সেটাকে প্রিন্ট দিয়ে তোমাকে আউটপুট দিচ্ছে। ঠিক আছে? তো এই যে একটা প্রোডাক্টকে সে ইউনিকলি খুঁজে বের করতেছে, এটাই হচ্ছে আমাদের আইডির কাজ। তো এখন আমাদের যদি এরকম থাকে যে একটা ক্লাসের মধ্যে আমি কাকে খুঁজতেছি, 40 জন স্টুডেন্ট আছে, আমি খুঁজতেছি হচ্ছে যার রোল নাম্বার 10 তাকে খুঁজতেছি, তাহলে আমি কি করব, কোয়েরি করব হচ্ছে রোল ইজ ইকুয়ালস টু 10। এটা লিখে যখন সার্চ করব তখন অলরেডি 10 নম্বর রোলে যে আছে সে চলে আসবে। তো তাহলে আমার 10 নম্বর রোলকে খুঁজে পেতে সহজ হবে। এখন আমি যদি নাম দিয়ে খুঁজি তাহলে একই নামে একাধিক জন থাকতে পারে। তো এবং তারপর যদি আমি ঠিকানা দিয়ে খুঁজি, একই ঠিকানায় অনেকজন বাস করতে পারে। আমি যদি তোমার জিপিএ দিয়ে খুঁজি, একই জিপিএ অনেকজনের হতে পারে। এই জন্য দেখবা যে তোমাদেরকে আইডি দেওয়া হয়, আর যারা ন্যাশনাল আইডি বা যারা 18 বছরের উপরে তাদেরকে একটা ভোটার আইডি কার্ড দেওয়া হয়, আইডি কার্ডের মাধ্যমে তাদের খুঁজে পাওয়া হয়। তার থেকে ইউনিক সিস্টেম হচ্ছে কি এখন সবারকে আইডি সবার ফোন নাম্বার দিয়ে বানানো হয় প্রাইমারি কি। তো প্রাইমারি কি দেওয়াই হচ্ছে তোমাকে ইউনিকলি খুঁজে পাওয়ার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা ফোন নাম্বার হিসেবে, যেমন তোমরা যদি প্রিন্স বাজারে যাও বা আগোরা টাগোরাতে যাও, ওরা তোমার কাছে মেম্বারশিপের আছে কিনা জিজ্ঞেস করে, তোমার ওখানে মেম্বারশিপ আছে কিনা। তো মেম্বারশিপটা তুমি আইডি নাম্বার যদি না বলতে পারো তাহলে তোমার ফোন নাম্বার বললেও ওরা তোমার মেম্বারশিপ নাম্বার কত বা কত নাম্বার তোমার নাম কি সেটা ওরা বের করে ফেলে। তো মেম্বারশিপের ওরা যে প্রাইমারি কি সেট করছে ওটা হচ্ছে তোমার ফোন নাম্বারটা। তো এখানে তোমাদের কলেজের ক্ষেত্রে তোমাদের যে নির্দিষ্ট আইডি দেওয়া হচ্ছে সেটা ওরা করছে। তোমার এখন একটা টেবিলে যখন অনেক ইনফরমেশন থাকবে, ইনফরমেশন গুলা যেন ইউনিকলি খুঁজে পাওয়া যায়, একটার সাথে একটা মিল না যায়, এই জন্য হচ্ছে এই রোল নাম্বার দিয়ে তোমাকে খুঁজে পাওয়ার জন্য ওরা এই কাজটা করে। যেমন আমাদের কলেজের সিস্টেম ছিল, আমার রোল নাম্বার ছিল হচ্ছে 10 8 8 7 এটা। তো 8 8 7 কিন্তু এর আগেও ছিল, 9 যারা 9 ব্যাচ ছিল তারা 9 8 8 7 ছিল। তো 9 8 8 7 আর 10 8 8 7 তো দেখতে মিলবে না, যদিও এই লাস্টের 3টা ডিজিট মিলে গেছে, কিন্তু প্রথম 2টা ডিজিট কিন্তু আলাদা। এই জন্য যারা যে বছর ভর্তি হতো তাদের আইডি ওইভাবে সেট করতো। তা আমাদের স্যাররা আমাদের নামের থেকে এই আইডি মনে রাখতো। যেমন 6 to 6 যে ছিল আমার বন্ধু, ওকে সিঙ্গারা ক্যাটার বলে ডাকতো। ও একটা সিঙ্গারার জন্য একদিন মারামারি করছিল, তো মানে সিঙ্গারা এসে ঘুষ খেয়ে একজনকে মারছিল, তো তার নাম হচ্ছে সিঙ্গারা ক্যাটার ছিল। তো এই 6 to 6 বললে ওই ছেলেকে চিনতো। তো 555 ছিল একজনের আইডি। তো এরকম প্রত্যেকের এরকম ইউনিকলি আইডি ছিল, যেমন তোমাদের এখন আইডি গুলো আছে। ঠিক আছে? তো একটা মানুষকে ইউনিকলি খুঁজে পাওয়ার জন্য তার নাম্বার সবসময় ইউজ করা হয়। তোমরা সায়েন্টিফিক মুভিগুলোতে দেখবা যে এলিয়েন বা বাইরের দেশে যখন সে যায়, নতুন কোনো দেশে যায় বা নতুন কোনো পৃথিবীতে তখন যারা যখন যায় তখন তাদের হাতে অথবা যে কোনো জায়গায় একটা আইডি দিয়ে দেওয়া হয়। তো প্রাইমারি কি হচ্ছে ওই কি যে কি দ্বারা কোনো কিছুকে ইউনিকলি খুঁজে পাওয়া যায়, এবং প্রাইমারি কি কখনোই রিপিট করবে না, রিডান্ডেন্ট হবে না, ডাবল হবে না। এখন আমি যদি পরেরটা বলি, কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি কথা যদি বলি, ধরো তোমাদের যখন স্কুলে পড়তা তখন একই ক্লাস 9 এর কথা যদি বলি, ক্লাস 9 এর অনেকগুলা সেকশন ছিল। তো অনেকগুলা সেকশন যখন ছিল তখন প্রত্যেকটা সেকশনে রোল নাম্বার 1 করে একজন ছিল। তো এখানে আমি যদি খুঁজি যে ক্লাস 9 এ রোল নাম্বার 1 কে, তাহলে যদি 6টা সেকশন থাকে, 6টা সেকশন থেকে 6 জন রোল নাম্বার 1 বের হয়ে আসবে। তো আমার কথা, আমি কিন্তু 6 জন রোল নাম্বার 1 কে চাই নাই, আমি নির্দিষ্ট একজনকে চাইছি সাপোজ। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে সেকশন হচ্ছে গিয়ে মনে করো সি, আর রোল নাম্বার হচ্ছে গিয়ে 1। তখন কি হবে, ক্লাস কোনটা, ক্লাস হচ্ছে 9।
তো এখানে দেখো তিনটা ফিল্টার ইউজ করছি আমি। একটা হচ্ছে ক্লাস 9 এর সেকশন সি এর রোল নাম্বার 1 যে তাকে আমি খুঁজতেছি। কিন্তু আমি যদি শুধুমাত্র প্রাইমারি কি দিয়ে সার্চ করতাম তাহলে কি হতো, রোল নাম্বার 1 লিখতাম এবং রোল নাম্বার 1 লেখার সাথে 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 ধরো আমি রোল নাম্বার 1 লেখার সাথে সাথে প্রতি ক্লাসে যে রোল নাম্বার 1 আছে সেগুলো তারা সবাই চলে আসতো। তো এখানে আমি যেটা করতেছি, আমি এখানে কম্পোজিট প্রাইমারি কি ইউজ করতেছি। কম্পোজিট প্রাইমারি কি ইউজ করলে কি হয়, আমি এখানে ইচ্ছা মতো ফিল্টার বসাতে পারবো। আমি এখানে সেকশন একটা ফিল্টার বসাইছি, রোল নাম্বার একটা ফিল্টার বসাইছি, ক্লাস 9 একটা ফিল্টার বসাইছি। তিনটা ফিল্টার বসায় আমি একটা মানুষকে একদম পারফেক্টলি খুঁজে বের করতেছি। এটাই হচ্ছে আমাদের কম্পোজিট প্রাইমারি কি। ওকে, তো কম্পোজিট মানে হচ্ছে তোমার তোমার মিক্স যেটা বলা হয়। কম্পোজিট এর শব্দের অর্থ আমি ঠিকলি জানি না, মানে একদম ঠিক পারফেক্ট অর্থ কি সেটা জানি না, কিন্তু কম্পোজিট মানে হচ্ছে কি তোমার কয়েকটা জিনিস নিয়ে তারপরে হবে সেটা। তো এখানে আমরা যেহেতু কয়েকটা জিনিস নিয়ে সার্চ করতেছি, আমরা সেকশন, রোল নাম্বার এবং ক্লাস নিয়ে সার্চ করতেছি, তো আমাদের এটা কম্পোজিট হয়ে গেছে। এখানে এটা প্রাইমারি কি, কারণ হচ্ছে গিয়ে সেকশন এর সাথে রোল নাম্বার এবং লাইন এই ক্লাস এই তিনটাকে বাইন্ড করে তোমাকে সার্চ করতে হচ্ছে। এটা হচ্ছে তোমার কম্পোজিট প্রাইমারি কি। আর লাস্টে যেটা আছে আমাদের ফরেন কি। ফরেন কি হচ্ছে গিয়ে, যদি একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝবা। ধরো এখানে একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে স্টুডেন্টদের ইনফরমেশন আছে, এবং এখানে একটা টেবিল আছে যে টেবিলের মধ্যে টিচারদের ইনফরমেশন আছে। তো কিছু কিছু প্রতিষ্ঠান এরকম থাকে যে একটা নির্দিষ্ট টিচারকে নিয়োগ দেওয়া থাকে, যে কি করবে, যে ওই দিন সুপারভিশন করবে বাকি স্টুডেন্টদেরকে। তো মনে করো ক্লাস 9-এ যারা আছে, ক্লাস 9-এর দায়িত্বে একজন টিচারকে দেয়া আছে, একজন টিচার দায়িত্বে দেয়া আছে। ক্লাস 8-এর দায়িত্বে আরেকজন, 8-এর যত স্টুডেন্ট আছে সবার দায়িত্বের জন্য একজন টিচারকে নিয়োগ করা আছে। তো এখন এই স্টুডেন্ট টেবিলের মধ্যে এটা হচ্ছে স্টুডেন্টদের আইডি, এস আইডি, আর এটা হচ্ছে টিচার্স আইডি, টি আইডি। তো স্টুডেন্ট আইডি আর টিচারের আইডি, তো তার নাম আছে এরপরে, তারপরে তার সাবজেক্ট আছে এখানে লেখা, ঠিক আছে, সব আছে। তো এখানে কি করা হয়েছে, স্টুডেন্ট আইডি লাস্টের টেবিল এখানে টি আইডি নামে আরেকটা টেবিল, আরেকটা কলাম খোলা হয়েছে। তো এখন টিচারদের তো টেবিল আছে এখানে, টিচারদের মনে করো এটা হচ্ছে 1 নম্বর টিচার, এটা হচ্ছে 2 নম্বর টিচার, আর স্টুডেন্টদেরও এখানেই করা আছে। তো এখানে এটা হচ্ছে স্টুডেন্ট আইডি কে, এটা হচ্ছে মনে করো 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, 3 নম্বর স্টুডেন্ট, 4 নম্বর স্টুডেন্ট, এবং তাদের ক্লাস কি। 1 নম্বর স্টুডেন্ট যে তার ক্লাস হচ্ছে ক্লাস 10, 2 নম্বর হচ্ছে ক্লাস 9, 3 নম্বর হচ্ছে ক্লাস 8, 4 নম্বরও ক্লাস 9, এরকম দেয়া আছে। এবং টিচার কি, টিচার হচ্ছে প্রথমটা 01, তারপরটা 02, তারপরটা 01, তারপরটা 01। তো এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আইডি টেবিলের মধ্যে টিচার্স আইডি নামে আরেকটা কলাম খোলা হয়েছে। তো আমরা জানি প্রাইমারি কি যখন সেট করা হয় তখন স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি খোঁজার জন্য বের করা হয় যেন সেটা রিপিট না হয়, এবং টিচারদের আইডি দিয়েও আমরা টিচারদেরকে খুঁজে বের করতে পারি। কিন্তু এখানে তাহলে টিচারদের কেন অ্যাড করা হয়েছে, যখন এরকম কোনো ঘটনা ঘটে যে একটা টেবিলে কোনো প্রাইমারি কি থাকে এবং সেই প্রাইমারি কি যদি অন্য টেবিলে গিয়ে একটা নর্মাল কি হিসেবে বসে, নর্মাল ফিল্ড হিসেবে বসে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা এই যে টিচার্স আইডি যেটা আছে এগুলাকে বলবো হচ্ছে ফরেন কি। ঠিক আছে, তো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট টেবিল যেটা আছে এই টেবিলে টিচার্স, যে টেবিলের যে টিচার্স আইডি আছে সেগুলো এসে বসছে। তো এগুলো বসার কারণে এই যে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো তখন টিচার্স টেবিলে কিন্তু ছিল প্রাইমারি কি হিসেবে। তো ওই প্রাইমারি কি যদি এই টেবিলে এসে নর্মালি বসে যায়, কারণ এই স্টুডেন্ট আইডি যে 1 নম্বর যে স্টুডেন্ট আছে এর সুপারভিশনে আছে হচ্ছে 1 নম্বর টিচার, 2 নম্বর যে আছে তার সুপারভিশনে আছে 2 নম্বর টিচার, 3 নম্বর স্টুডেন্ট যে আছে 3 নম্বর স্টুডেন্টের সুপারভিশনে আছে 1 নম্বর টিচার, বা 4 নম্বর স্টুডেন্টের সুপারভিশনে আছে 1 নম্বর টিচার। তো এখানে টিচারদেরকে স্টুডেন্টদের সাথে বাইন্ড করে দেওয়া হয়েছে যে এই স্টুডেন্টকে এই টিচার দেখবে। তো এইরকম যদি ঘটনা ঘটে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ফরেন কি। তো আমাদের এই ক্লাসের টাইম শেষ, আমরা পরের ক্লাসে জয়েন করে আমরা বাকি যে পড়া আছে ওটা শেষ করব। পরের মিটিংয়ে জয়েন করো।
যেটা বলতেছিলাম যে এটার আরো সুন্দর উদাহরণ হচ্ছে, যদি কেউ ইন্ডিয়ার বাসিন্দা হয় এবং কেউ যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায়, তাহলে সে ইন্ডিয়াতে গেলে কিন্তু আর বাংলাদেশি নাগরিক থাকবে না। সে ইন্ডিয়াতে গেলে কিন্তু বাংলাদেশি নাগরিক হয়ে যাবে, ফরেনার বা বিদেশি হয়ে যাবে। এবার ইন্ডিয়ান কেউ যদি বাংলাদেশে আসে তখন কিন্তু সে বাংলাদেশের নাগরিক হবে না, সে কিন্তু ফরেনার হয়ে যাবে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশের যদি আমি করি, ইন্ডিয়াকে যদি একটা টেবিল ধরি, ইন্ডিয়ার জনসংখ্যাকে, আর বাংলাদেশি জনসংখ্যাকে যদি বাংলা একটা টেবিল ধরি, তাহলে ইন্ডিয়ান টেবিল হচ্ছে ইন্ডিয়ান টেবিলে যারা থাকবে তারা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। ইন্ডিয়ান নাগরিক যদি বাংলাদেশ আসে তাহলে সেটা হয়ে যাবে তারা ফরেনার বাংলাদেশের জন্য। তো এটাই হচ্ছে মূলত ফরেন কি এর কাজ। ফরেন কি হচ্ছে যখন একটা টেবিলে অন্য একটা টেবিলের প্রাইমারি কি এসে বসে, তখন সেটা আর ওই টেবিলে প্রাইমারি কি থাকতে পারে না, কারণ ওই টেবিলে অলরেডি একটা প্রাইমারি কি আছে। ওই টেবিলে তখন ওই প্রাইমারি কির পরিবর্তে সেই কিটা হয়ে যাচ্ছে ফরেন কি। তো এইটাগুলার সংজ্ঞা আছে বইতে, সংজ্ঞাগুলো আমি দিয়ে দিব। তো এগুলো আমাদের কাজে লাগবে হচ্ছে আমরা যখন কোয়েরি করব, কোয়েরিতে ডাটা সার্চ করার জন্য আমাদের প্রাইমারি কি বা ফরেন কি বা কম্পোজিট প্রাইমারি কি ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে এই টেবিলের মধ্যে কিভাবে ডাটাগুলোকে রাখা হয় বা সাজানো হয়। তো এই টেবিলের মধ্যে ডাটাগুলোকে সাজানোর জন্য কম্পিউটারের এই যে ডাটাবেস যে সিস্টেমটা আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো টেবিলে ডাটা রাখার জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই যে আমরা যে ফরেন কির নিয়ে কথা বললাম, তার মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি হচ্ছে, সেটাকে এক্সটেন্ড করে বানানো হয়েছে হচ্ছে আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডিবিএমএস আর আরডিবিএমএস এর মধ্যে তেমন পার্থক্য নাই। ডিবিএমএস হচ্ছে কি তুমি যখন একটা টেবিল বানাবা, যখন এই টেবিলের মধ্যে ডাটাগুলো যে রাখবা সেগুলোকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। আর যখন তুমি একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন তৈরি করবা, যখন একটা টেবিলের সাথে একটা টেবিলের একটা সম্পর্ক তৈরি হবে, তখন সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তো আমরা বইতে দুইটাই আছে, দুইটাই আমাদের পড়তে হবে, দুই ধরনের টেবিল আমাদেরকে তৈরি করতে হবে। তো ওগুলো আমরা পরে দেখব। আমাদের এখন দেখতে হবে ডেটাবেসের টেবিলের মধ্যে ডেটাগুলোকে সাজানোর জন্য কিভাবে কাজ করা হয়। তো টেবিলে ডেটা সাজানোর জন্য তিন ভাবে কাজ করা হয়। একটা হচ্ছে গিয়ে তুমি সর্টিং মেথড ইউজ করে ডেটাবেসে টেবিলের ডাটা সাজাতে পারো। দুই নম্বর হচ্ছে গিয়ে তুমি ইন্ডেক্সিং ব্যবহার করতে পারো, ইন্ডেক্সিং ইউজ করে, ফর্মুলা ইউজ করে তুমি ডেটা সাজাতে পারো। আর তিন নম্বর হচ্ছে গিয়ে তুমি কোয়েরি করতে পারো, কোয়েরি করে ডেটাগুলোকে তুমি রিট্রিভ করতে পারো বা সাজাতে পারো। কোয়েরি নিয়ে তো আমরা মোটামুটি কথা বলছি, সর্টিং আর ইন্ডেক্সিংটা দেখি। সর্টিং এর কথা যদি বলি, তাহলে একটা টেবিলে যদি অনেকগুলো ডাটা থাকে, তাহলে সেই ডাটাগুলোকে তোমার, ধরো এখানে আমি যদি একটা কোম্পানির কথা চিন্তা করি, এক নম্বরে একটা কোম্পানি আছে, মনে করো তানভীর একটা কোম্পানি খুলছে। আমাদের এখানে কে কে আছে? তানভীর একটা কোম্পানি খুলছে, তানভীরের কোম্পানি। এখন তানভীর হচ্ছে সেই কোম্পানির সিইও বা ডিরেক্টর, যেটাই বলো না কেন। তো কোম্পানি যেহেতু সে ডিরেক্টর, সে কি করবে, প্রথমে তার নাম লিখবে তানভীর, এবং তানভীরের স্যালারি হচ্ছে, মনে করো তার পজিশন হচ্ছে সে কোম্পানির ডিরেক্টর, সিইও না, ডিরেক্টর, মালিক, ডিরেক্টর। আর তার স্যালারি হচ্ছে মনে করো 45,000 টাকা। এটা হচ্ছে তানভীর এর কোম্পানি, তানভীর প্রতিষ্ঠা করছে তাই তানভীরের কোম্পানি। দুই নম্বরে এখন মনে করো তানভীরের কোম্পানি, ও প্রথমে একা ছিল, পরে লোকজন যখন নিচ্ছে তখন কোম্পানি বড় হচ্ছে। তো এখন দ্বিতীয়ত তানভীর একা সবকিছু দেখতে পারে না, তাকে বিভিন্ন মিটিং এ যেতে হয়, সেজন্য সে আরেকজন লোক রাখতে চাচ্ছে। তো ধরো সে মুস্কানকে রাখলো এখানে। তো মুস্কানকে রাখার পরে মুস্কানকে বললো যে তুমি আমার অবর্তমানে কোম্পানি দেখবা, তার মানে তুমি আমার কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, তোমার বেতন হচ্ছে আমার বেতন থেকে 5,000 টাকা কম। যেহেতু আমার অবর্তমানে তুমি আমার কোম্পানি দেখবা, তার মানে তুমি আমার কোম্পানির সিইও। তিন নম্বরে সে বলল যে আমার কোম্পানিতে একজন পিয়ন লাগবে, বা এমন একজন লাগবে যে আমাদের চা বানায় খাওয়াবে বা বিভিন্ন পরিষ্কার পরিষ্কার কাজ করবে। তো মনে করো সে আরিয়ানকে হায়ার করলো, আরিয়ানকে হায়ার করে সে বানালো হচ্ছে কোম্পানির পিয়ন, এবং ওর বেতন দিল 5,000 টাকা। ঠিক আছে, তো এরপরে কি করলো, কোম্পানি বড় হচ্ছে, কোম্পানির লোক বাড়তেছে। তো এরপরে সে তানভীর প্রেরণাকে হায়ার করলো, প্রেরণাকে হায়ার করে ও দিল হচ্ছে মনে করো অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস দিল এবং বেতন দিল হচ্ছে 30,000 টাকা। ও
ম্যাক্সিমাম ডিল ওই করে এখন, আর তানভীর এখন অন্য ব্যবসার দিকে ঝুঁকে গেছে। ও শুধু লাভ নেয় আর কোম্পানির বেতনটা নেয়। 5 নম্বরে আছে আরো লোক ঢুকাচ্ছে সে। এবার মনে করো যে ফারিয়াকে নিল, মাসিকা ফারিয়াকে নিয়ে ওর বেতন দিল হচ্ছে এখন। ফারিয়াকে বললো যে ফারিয়া দেখো আমার, তানভীর ফারিয়াকে বললো দেখো আমার পক্ষে এখন এই কোম্পানি সামলানো সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে শেয়ারে আসো, তুমি কিছু টাকা পয়সা দাও, আমি কোম্পানির অর্ধেক শেয়ার বা 40% শেয়ার তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কোম্পানি দেখাশোনা করো, আমার অন্যান্য বিজনেসে আমি এটা গ্রুপ অফ কোম্পানি বানাবো, তাই আমার অন্যান্য বিজনেস এটাকেই করতে হবে। তো ফারিয়া কি করলো, ফারিয়া বল ঠিক আছে আমি তাহলে তোমার কো ডিরেক্টর, আমি ডিরেক্টরের পরেই কো ডিরেক্টর, ও এখন কোম্পানি সামলায়। ফারিয়ার বেতন হলো হচ্ছে 44,000 টাকা, ডিরেক্টর থেকে 1,000 টাকা কম। এইভাবে যখন লোক ঢোকা শুরু করলো, আর লাস্টে একজন মনে করো ড্রাইভার লাগবে যে কোম্পানির মালামাল পরিবহন করার জন্য, তো এই জন্য মনে করো রাহিদকে হায়ার করলো। রাহিদ হচ্ছে গিয়ে যত ড্রাইভার আছে কোম্পানিতে সব ড্রাইভারদের হেড হচ্ছে গিয়ে রাহিদ, মনে করো যে অপারেশন ম্যানেজার যে, তো রাহিদ হচ্ছে অপারেশনাল ম্যানেজার। তো অপারেশন ম্যানেজার বেতন হচ্ছে, সে যদিও ওর এখন পজিশন ছোট রাহিতের, কিন্তু রাহিতের স্যালারি অনেক বেশি। রাহিতের স্যালারি হচ্ছে 80,000 টাকা, কারণ ওর দায়িত্ব অনেক বেশি। ও যত ডিল হয়, যত বাংলাদেশে যত ডেলিভারি হয় সব এখন রাহিত দেখে। তো যেহেতু ওকে ওর কার্যক্রম বেশি, তাই ওর পেমেন্টও বেশি, ডিরেক্টরের থেকেও পেমেন্ট বেশি। কারণ ডিরেক্টর তো লাভ নিচ্ছে, কিন্তু রাহিত তো এখানে লাভ নিতে পারতেছে না। ডিরেক্টর তো একটা প্রফিট আছে, বেতন না নিলেও একটা প্রফিট আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখন এই কোম্পানিতে দেখো পজিশন গুলো কিন্তু উল্টাপাল্টা আছে। যেমন প্রথমে ডিরেক্টর আছে, পরে সিইও আছে, আবার লাস্টে থেকে পিওন আছে, অ্যাপ্রেন্টিস আছে। তো এখানে মাঝখানে পিওন ঢুকছে, তারপরে অপারেশন ম্যানেজার ঢুকছে এখানে। এরকম বিভিন্ন অসামঞ্জস্য দেখা যাচ্ছে। সেম স্যালারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যালারির যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা একবার বাড়তেছে, এবার কমতেছে, আবার বাড়ছে। তো এরকম উল্টাপাল্টা আছে। তো এখন তানভীর যদি চায় যে আমি আমার যে ইয়ে আছে, কর্মীরা আছে, এই কর্মীদের মধ্যে সব থেকে বেতন বেশি পাইকে তাকে আমি সর্ট করে আমি তাকে সবার প্রথমে রাখতে চাই, এবং সিরিয়ালি হচ্ছে গিয়ে সবচেয়ে কম বেতন কে পায় তাকে দেখতে চাই, বা সবচেয়ে কম বেতন পেয়ে তাকে সবার আগে দেখতে চাই। এবং মনে হচ্ছে কি তোমার এটাকে বলা হচ্ছে মানে ঊর্ধ্বক্রম বা অধক্রম, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। তাহলে এইটাকে যদি অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়, তার মানে ছোট থেকে বড় দিকে যাবে। ডিসেন্ডিং আকারে সাজানো হলে বড় থেকে ছোট দিকে আসবে। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে তোমার সর্টিং। তো সর্টিং করতে গেলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এই টেবিলটা যখন থাকবে তার ডাটাবেজের মধ্যে, সর্টিং যখন সে অপারেশন চালাবে, তাহলে তখন তাকে এই টেবিলের মতো করে আরেকটা টেবিল তৈরি করতে হবে, এবং সেই টেবিলের মধ্যে সেই সর্টেড যে ডাটাগুলো আছে সেগুলো গিয়ে ওখানে জমা হবে, কিন্তু এই টেবিলটা এরকমই থাকবে। এটা হচ্ছে ইনপুট টেবিল। এবং আরেকটা টেবিল সে তৈরি করবে যেটা হচ্ছে সর্টেড টেবিল। এখানে একটা বাটন থাকবে সর্টে ক্লিক করলেই তোমার এখানে সে ডাটাগুলোকে সর্টেড পাবে। তো এটার জন্য আলাদা একটা টেবিল তৈরি করতে হবে। তো এখানে যদি 1 লাখ মানুষের ডাটা থাকে, তো 1 লাখ মানুষের ডাটা যদি সর্ট প্রেস করে, তাহলে 1 লাখ মানুষের ডাটা প্রসেস করে খুঁজে বের করে তারপরে ওকে সর্ট করে রাখতে যে সময়টা লাগবে, সেটা একটা ভালো রকমের লোড পড়বে। তো এই জন্য সর্ট অপারেশনটা বর্তমানে করা হয় না বললেই চলে। সর্টের পরিবর্তে ওরা কি করে, ইন্ডেক্সিং ইউজ করে, যে আমি ডেটাগুলোকে ইন্ডেক্সিং করব। যেমন তোমাদের বইয়ের যে হিসাব আছে, এটাও একটা সর্টিং মেথড, কিন্তু এটাকে সর্টের থেকে উন্নত বলা হয়। যেমন তোমরা যদি বইয়ে দেখো, বাংলা বই দেখো বা যে কোনো বই দেখো, বইয়ে প্রথমে তোমাকে একটা সূচিপত্র দেওয়া হয়। সূচিপত্রে কি থাকে যে তোমার 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে, 2 নম্বর চ্যাপ্টার কত নম্বর পৃষ্ঠায় গেলে তুমি পাবা সেটা ওখানে কিন্তু উল্লেখ করা থাকে। তো এটা কিন্তু ইন্ডেক্সিং বলা হয়, যে তুমি সাজায় রাখলা একটা। তো এখানে কি করা হয়, এখানে একটা নতুন টেবিল তৈরি করা হয় না, নতুন টেবিল তৈরি না করে এখানে একটা সূচিপত্র তৈরি করা হয়। ওই সূচিপত্রগুলোকে 1 2 3 4 আকারে সাজানো হয়। এখানে যেটা হচ্ছে, তানভীর চাচ্ছে যে সব থেকে বেশি বেতন কার আমি সেটা দেখতে চাই। তাহলে কি করবে, এই 80,000 হচ্ছে কি সবার আগে এখানে জমা হলো। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে তানভীর, তারপরে কি আছে, তারপরে আছে মুস্কান, সরি তারপরে ফারিয়া আছে, তারপরে আছে মুস্কান, তারপরে আছে হচ্ছে প্রেরণা, আর লাস্টে আছে হচ্ছে আরিয়ান। এইভাবে হচ্ছে এই করা থাকবে। যখন এখানে নতুন ডাটা ঢুকবে সঙ্গে সঙ্গে সেটার মধ্যে এই টেবিলটা শুধু চেঞ্জ হবে, এই টেবিলটা চেঞ্জ হবে, এই মেইন টেবিলের মধ্যে কোনো চেঞ্জ হবে না। নতুন করে টেবিল বানানো লাগবে না, নতুন করে টেবিল সাজানো লাগবে না। জাস্ট এই যে যেখানে ডান পাশে যেটা আছে এইটাকে ও সাজায় ফেলবে।
যাতে করে মেমোরি কম লাগতেছে, জায়গা কম লাগতেছে। কিন্তু সর্টিং এর ক্ষেত্রে আমাদের ওই টেবিলটাকে নতুন করে আবার সাজাইতে হচ্ছে, সাজায় আরেকটা জায়গায় রাখতে হচ্ছে। তো প্রসেসরের উপর একটা প্রেশার আসতেছে এবং মেমোরির উপর একটা প্রেশার আসতেছে। তো এই জিনিসটার জন্য সর্টিং এর থেকে ইন্ডেক্সিং কে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এখন যদি বলা হয় তাহলে কোয়েরির কাজ কি? কোয়েরি হচ্ছে গিয়ে একদম এক্স্যাক্টলি তুমি দেখতে পারবা যে তুমি আসলে কি চাচ্ছ। তুমি যদি গুগলে শাহরুখ খান লিখে সার্চ দাও, তাহলে শাহরুখ খান লিখে সার্চ দিলে দেখবা শাহরুখ খান রিলেটেড যা যা আছে সেগুলো সব আসছে। তার মানে এস ক্যাটাগরিতে, এস তুমি যখন এস লিখছো, শাহরুখ লিখছো, তো শাহরুখ ক্যাটাগরিতেও কি পাইছে, শাহরুখ ক্যাটাগরিতে যা যা ইনফরমেশন পাবে। এখন যদি শাহরুখ খানের বদলে শাহরুখ আলমগীর নামে কেউ থাকে, তাহলে শাহরুখ আলমগীরের কথাও সেখানে চলে আসবে যদি তুমি শাহরুখ লিখে সার্চ দাও। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে গুগলে যেটা করে, গুগল হচ্ছে ডাটাগুলোকে ইন্ডেক্স করে রাখে একটা একটা করে। তুমি যখন সার্চ করো ওই রিলেটেড টপিকগুলোকেও তোমার সামনে নিয়ে আসে। কিন্তু কোয়েরির ক্ষেত্রে যেটা হয়, কোয়েরির ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছ সেটাই কোয়েরির ক্ষেত্রে তুমি পাবা। কোয়েরির ক্ষেত্রে তুমি যদি বলো যে আমি শাহরুখ খান, মানে তো শাহরুখ খানই চাচ্ছি, আমি কোনো শাহরুখ আলমগীরকে চাচ্ছি না, তো তখন তোমাকেও শাহরুখ খানই নিয়ে আসবে ম্যাচ করে। যদি না পাই তাহলে বলবে আমি পাই নাই, পাইলে বলবে আমি এটা পাইছি। কিন্তু তুমি যদি ইন্ডেক্সিং করো তখন তোমাকে শাহরুখের পাশা আছে ওদেরকে নিয়ে আসবে। ঠিক আছে? গরিবের শাহরুখ খান যেগুলো আছে সেগুলোকেও নিয়ে আসবে, মেইন শাহরুখ খানকেও সে নিয়ে আসবে, মাঝে মধ্যে হিরো আলমকেও নিয়ে আসতে পারে যদি সে ম্যাচ পায় এখানে। ঠিক আছে? যেমন রিসেন্টলি এই ঘটনাটা ঘটছে যে আফগানিস্তানের কোন প্লেয়ারের নাম সার্চ দিলে, তার ওয়াইফ লেখে সার্চ দিলে হচ্ছে বিরাট কোহলির যে ওয়াইফ অনুষ্কা শর্মার নাম আসতো। হ্যাঁ, কারণ মানুষ কোন একটা ইন্টারভিউতে ওই প্লেয়ার নাকি বলছিল যে রশিদ নাকি জানি নাম ওর, তো প্লেয়ার নাকি বলছিল যে আমার অনুষ্কা শর্মাকে নায়িকা হিসেবে পছন্দ। তো ওইটাকে গুগল ওইটা যখন এটা নিয়ে যখন আর্টিকেলে লিখছে এবং ওর নামের সাথে যখন ওর নামকে মানে দেখছে যে একটা আর্টিকেলের মধ্যে দুজনের নামই আছে এবং পছন্দ কথা বলছে, তখন গুগল ওইটাকে নিজের মতো করে চিন্তা করে ওইটাকে ওর সার্চ রেজাল্টে দিয়ে দিচ্ছে যে অনুষ্কা শর্মার হাজবেন্ডের নাম হচ্ছে ওই কি জানি আফগানিস্তানের প্লেয়ারের নাম। হ্যাঁ, তো এটা নিয়ে আমার মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, কথাবার্তা হয়েছে নেটিজেনদের মাঝে। এগুলো হচ্ছে ইন্ডেক্সিং এর ফলাফল। তো এই ছিল আমাদের তিনটা। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সর্টিং, ইন্ডেক্সিং আর কোয়েরি। এটা নিয়ে আমরা যখন করবো তখন আমাদের আরো ই হবে। তো এখন আমাদের এরপরে যেটা আছে, আমাদের এই রিলেশন নিয়ে কিছু কথা হবে। রিলেশন বলতে হচ্ছে তোমার ডিবিএমএস, যেটা আরডিবিএমএস, রিলেশনাল ডেটা ম্যানেজমেন্ট। তো এখানে রিলেশন দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1 ডিগ্রি রিলেশন, একটা হচ্ছে 2 ডিগ্রি রিলেশন, একটা হচ্ছে 3 ডিগ্রি রিলেশন, ইউনারি, বাইনারি, টার্নারি। এই তিন ধরনের রিলেশন আছে, এগুলো নিয়ে পরে ব্যাখ্যা দেবো। আরেক ধরনের রিলেশন আছে, সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন, মেনি টু মেনি রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশন হচ্ছে একজনের সাথে একজনের। ঠিক আছে? একজনের সাথে একজনের যখন রিলেশন হয়, যেমন আমি যদি এটা আবার ব্যক্তি বিশেষ না, এটা হচ্ছে প্রোডাক্ট বা যে কোনো কিছুর ক্ষেত্রে বলতেছি। যেমন তুমি যদি শেলফে যাও, তুমি মিনা বাজারে গেছো, মিনা বাজারে গিয়ে তুমি 1 বোতল সস কিনছো। ঠিক আছে? দোকানে 1 বোতল সস ছিল, সে 1 বোতল সস তুমি কিনছো। তার মানে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, সসের বোতলের সাথে তোমার একটা রিলেশন তৈরি হয়েছে, তুমি ওই বোতলের সসটাকে কিনছো। এখন যদি আমি ওয়ান টু মেনি বলি, তাহলে মনে করো তোমরা যখন তোমাদের ফ্যামিলি থেকে গরুর মাংস কিনে, একটা আস্ত গরু ধরে কিনে তোমরা হচ্ছে গরুর মাংস কিনো, তখন 5 কেজি 10 কেজি করে গরুর মাংস কিনো। তাহলে একটা গরু, এখন তুমি 5 কেজি নিছো, ঠিক আছে? তুমি 5 কেজি নিছো, আরেকজন 5 কেজি নিছে, আরেকজন 2 কেজি নিছে, আরেকজন 10 কেজি নিছে। এভাবে করতে করতে একটা গরু কিন্তু বিক্রি হয়। গরু কিন্তু আস্ত কিনে না কেউ। ঠিক আছে? আস্ত কিনে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 কেজি 10 কেজি গরু মাংস কিনে মানুষ অভ্যস্ত। তো এইসব ক্ষেত্রে আমরা ওয়ান টু মেনি রিলেশন দেখছি, একটা গরুকে অনেকজন কিনে নিচ্ছে, একটা গরুকে অনেকজন নিচ্ছে, ওয়ান টু মেনি। আবার মেনি টু ওয়ানের কথা যদি বলি, তার মানে এখানে মনে করো সসের বোতলের উদাহরণ দিই। এখন একটা দোকানে একটা সসের বোতল থাকে না, একটা দোকানে মনে করো 10টা সসের বোতল আছে। তো 10টা সসের বোতল যদি একজন কিনে নেয়, ঠিক আছে? 10টা সসের বোতলকে একজন কিনে নিয়েছে, বা 10টা ম্যাগি নুডলস ছিল, 10টা ম্যাগি নুডলসকে একজন কিনে নিয়েছে, তাহলে সেটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। আর মেনি টু মেনি যদি বলি, তাহলে এই যে 10টা সসের বোতল, 10টা সসের বোতলকে 10 জন মানুষ বা 5 জন মানুষ যদি কিনে নেয়, প্রত্যেকে তাহলে অনেকে 3টা নিছে, অনেকে 2টা নিছে, এরকম করে যদি কিনে, তাহলে সেটা হচ্ছে মেনি টু মেনি, অনেকগুলাকে অনেকগুলা কিনে নিয়েছে। তো এই ধরনের রিলেশনগুলো আমাদের পরীক্ষায় আসে। কোশ্চেনটা এইভাবে আসে যে একটা টেবিল দিয়ে দেয়, টেবিল বা দুটা টেবিল দিয়ে দেয়, দুটা টেবিলের মধ্যে বলে যে দুইটা টেবিলের মধ্যে এখানে কি ধরনের রিলেশন বিদ্যমান আছে। এটা কি ওয়ান টু ওয়ান রিলেশন, নাকি ওয়ান টু মেনি রিলেশন, নাকি মেনি টু ওয়ান রিলেশন, নাকি মেনি টু মেনি রিলেশন। তো 3 নম্বর পর্যন্ত ঠিক ছিল। মেনি টু মেনি রিলেশন যখন করতে হয়,
তখন অ্যাকচুয়ালি দুইটা টেবিলের মধ্যে রিলেশন তখন আর থাকে না, তখন তিনটা টেবিলের রিলেশন চলে যায়। এগুলো আমরা পরবর্তী দেখবো, জাস্ট আমরা আজকে ধারণা নিচ্ছি। আমাদের লাস্টের টপিক হচ্ছে গিয়ে ডেটা সিকিউরিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট বর্তমানে। ডেটা সিকিউরিটির কথা যদি বলি তাহলে জিনিসটা খুবই ভয়ানক একটা অবস্থায় আছে এখন, আমরা মোটেও সচেতন না। আমি রিসেন্টলি দেখতেছি যে ফেসবুকের মধ্যে অনেকে ওএমজি নামক একটা অ্যাপ আছে এরকম এরকম করা, যা আমি জানি না কি এটা। তো ওএমজি নামক অ্যাপের মধ্যে তোমরা কি করতেছো, তোমরা ওটাতে ক্লিক করতেছো, ক্লিক করলে ও তোমাদের ভবিষ্যৎ বলতেছে বা বর্তমান কিছু একটা তোমাদেরকে একটা তোমাদের একটা মজার একটা মানে মজা দিচ্ছে খানিকের জন্য। কিন্তু এই ছোটখাটো মজার জন্য তোমরা কি করতেছো, তোমাদের যত ইনফরমেশন আছে তা সেটা ওই হ্যাকারের হাতে তুমি তুলে দিচ্ছ। তো এখানে যেটা হয় যে তুমি যখন এই অ্যাপটাকে পারমিশন দাও, তখন এই অ্যাপের পারমিশনের মাধ্যমে লেখা থাকে বা ফেসবুকের সাথে এগ্রিমেন্ট থাকে যে এই অ্যাপ তোমার ফেসবুকের যত ডিটেলস আছে এই ডিটেলস গুলাকে ও রিড করতে পারে। যেমন তোমার বয়স, তোমার ফোন নাম্বার যদি থাকে, তোমার ইমেল আইডি, তোমার ইভেন তো অনেক অ্যাপ তোমার পাসওয়ার্ড নিয়েও কাজ করে, ঠিক আছে? তো এইখান থেকে ওরা একটা কি বলে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যায়, এভাবে হিসাব করে ওরা তোমাকে তোমার একটা প্রেডিকশন করে তোমাকে একটা আউটপুট দিচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে এই ডিটেলস গুলো ফেসবুক থেকে বলা থাকে যে এই ডিটেলস গুলো তুমি মিসইউজ করতে পারবে না, এই শর্তে ওরাই করে। কিন্তু এই ডিটেলস গুলো নিয়ে ওরা যে মিসইউজ করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি না। ইভেন তোমার সামনে তোমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, তোমার চাই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু যদি এরকম কোনো অ্যাপস ইনস্টল করা থাকে, হয়তোবা সেই অ্যাপ তোমার কোনো কাজ করতেছে, গেম খেলতেছো, অন্য কোনো কাজ করতেছো, কিন্তু সেই অ্যাপের মধ্যে এমন যদি পারমিশন থাকে যে তোমার ওই অ্যাপ তোমার অজান্তেই তোমার এই ক্যামেরা ইউজ করতে পারবে এবং সেটার জন্য তার কোনো স্ক্রিন অন করার দরকার নেই, যেরকম বহুত অ্যাপ আছে। ইভেন তুমি যে টাইপ করতেছো টাইপিং গুলা কিলোয়ারের মাধ্যমে ও যদি নিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে তাহলে কিন্তু তোমার কিছু করার নেই। ইভেন তোমার এমনও হতে পারে যে একটা পসিবল প্রবাবিলিটির কথা বলি যে হয়তোবা অদূর ভবিষ্যতে তুমি একটা ফোন ইউজ করতেছো, তোমার ফোনের মাধ্যমে তোমার ফোন একটা অ্যাপ বা তোমার ফোন তোমার ছবি তুলতেছে, তোমার ফিঙ্গারপ্রিন্টের স্ক্যান নিচ্ছে ও, ইভেন তোমার টাইপিং স্কিল নিচ্ছে, তুমি কিভাবে কথা বলো সেটার ভয়েস রেকর্ডিং নিচ্ছে। এগুলো নিয়ে ও যদি কোনো হ্যাকারের হাতে দেয় অথবা এমন কোনো প্রতিষ্ঠানের হাতে দেয় যারা কি করতে পারে তোমারই একটা রেপ্লিকা বানায়, একটা রোবট বানাইলো, যে রোবটটা মনে করো যে তোমার সব ইনফরমেশন এখানে আছে, এখন কোনো একটা জায়গায় তারা কোনো ক্রাইম করলো এবং ক্রাইম করার পরে তোমার সেই ডিটেলস গুলো ওখানে ছেড়ে দিয়ে আসলো। তোমার কিন্তু এখানে কিছুই করার থাকবে না, কারণ তুমি যদিও ওখানে প্রেজেন্ট ছিল না কিন্তু তোমার যে ইনফরমেশন গুলো আছে ওগুলো কিন্তু এখানে তখন থেকে যাবে। তোমার রেটিনা স্ক্যান বা তোমার ছবি, তোমার হচ্ছে ভয়েস রেকর্ডিং, তোমার হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সবই ওখানে থাকবে। তো এমন সম্ভাবনা আছে যে হয়তো বা এরকম হইতে পারে যে তুমি ক্রাইম করো নাই তারপরে তোমাকে ওখানে ফেসে গেছো। তো তোমরা যদি এটা আরো ডিটেলসে জানতে চাও তোমরা একটা মুভি দেখতে পারো। মুভিটা হচ্ছে গিয়ে দ্য রিটার্ন অফ অভিমন্যু। এটা ওই যে তামিল মুভি একটা, যদি তামিল দেখো কিনা আমি জানি না। তো রিটার্ন অফ অভিমন্যুতে যেটা হয়েছে যে একজন আর্মি থাকে, সে গ্রামে, তার বাবা গ্রামে থাকে, তো ওদের বোনের বিয়ে দিতে হবে। তো সে জমি বিক্রি করে 6 লাখ টাকা নিয়ে আসে, আর 4 লাখ টাকা দরকার, মোট 10 লাখ টাকা যৌতুক দিতে হবে। এই 4 লাখ টাকা হচ্ছে তো শর্ট ছিল, বা 4 লাখ টাকা পাইছিল, 6 লাখ টাকা শর্ট ছিল। 10 লাখ টাকা বানায় ওই যৌতুক দিতে হবে বোনের বিয়েতে। তো ওর বাবা ছেলে মিলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে যায়, লোন নিতে যায়, ব্যাংকের থেকে লোন দেয় না। একটা ব্রোকার এসে তাকে লোন নিতে সাহায্য করে এবং তাদের যত ডিটেলস আছে ওগুলো সব নিয়ে নেয়, সাইন টাইন সব নিয়ে ওরা ফেক ডকুমেন্ট বানায় ব্যাংকের থেকে লোন দিয়ে দেয় ওদেরকে। এবং তার ওই যে ব্রোকার ছিল সে বলে আমাকে 60,000 টাকা টাকা দিলে আমি কাজটা করে দিব। তো ওরা 60,000 টাকা দেওয়ার চুক্তিতে রাজি হয় এবং ব্রোকার ওদেরকে 6 লাখ টাকার একটা লোন ম্যানেজ করে মোট টোটাল ব্যাংকে অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিয়ে দেয়। তো ব্যাংকের ডিটেলস পেয়ে গেছে, ওদের ফিঙ্গারপ্রিন্টের ওদের পেয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছে, ওদের সিগনেচার পেয়ে গেছে। হ্যাকার ওই যে ব্রোকার ছিল, ব্রোকার হচ্ছে একটা হ্যাকার গ্রুপের সাথে কানেক্টেড ছিল। তো ওই ব্রোকারের মাধ্যমে হ্যাকার গ্রুপ ওদের সব ইনফরমেশন নিয়ে ওদের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা নিয়ে চলে গেছে, চুরি করছে। এবং এইভাবে পুরো পৃথিবী মানে পুরো ইন্ডিয়াতে যতগুলা এরকম ব্রোকারের মাধ্যমে ওরা ডুপ্লিকেট দেখায় লোন নিছে প্রত্যেককে টাকা অ্যাকাউন্ট ফাঁকা করে দিছে এবং এইভাবে মানুষ অনেক সুইসাইডও করছে।
তো পরে যেহেতু তামিল মুভিতে অনেক কিছু হয় উল্টাপাল্টা, ওরা ফিজিক্সের বিপরীতে কাজ করে, তো এরকম মারামারি টারামারি আছে, অনেক কাজ ওরা করছে যেটা আসলে এভাবে সম্ভব না। তোমরা যখন একটা হ্যাকার যখন তোমাকে অ্যাটাক করবে, তুমি তখন আসলে তোমার কোনো উপায় থাকবে না অন্য কোথাও যাওয়ার। তো এই জন্য ডেটা সবসময়, তো ওইখানে ওই কথাটা বলে যে হ্যাকার ছিল। লাস্টে ও যে কাজটা করে সেটা হচ্ছে ও একজন এমপির হ্যাক করে। ভিপিএন ইউজ করলে এরকম রিস্ক নাই, কিন্তু ভিপিএন ইউজ করলে আসলে তুমি তো কারো না কারো আইপি ইউজ করতেছো। তো আইপিটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে করি যে আমরা যখন ইনকগনিটো মোড ইউজ করি বা কিংবা তোমার ভিপিএন ইউজ করি, তখন আমরা মনে করি যে আসলে আমাকে ট্রেস করা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তোমার তো সকল ডাটা কিন্তু তুমি কোন আইপি থেকে কোন আইপিতে যাচ্ছ, তুমি যখন আইপি থেকে আইপি চেঞ্জ করবা, তখন এক আইপি থেকে তুমি যে আরেক আইপিতে সুইচ করতেছো, এই সুইচিংটা কিন্তু তোমার এখানে হিস্ট্রিতে লেগে থাকে। তো স্যাটেলাইটের মাধ্যমে এগুলো সব ট্র্যাক হয়। তুমি যদিও আমরা মনে করি যে আসলে এগুলো কিছু ট্র্যাক হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাক হয়, কারণ যে সফটওয়্যার কোম্পানি যেটা তোমাকে ভিপিএন সার্ভিস দিচ্ছে, ওর কাছে হিস্ট্রিগুলো থাকে। তুমি এই আইপি থেকে এই আইপিতে লগ ইন করতেছো, এবং ওই আইপি থেকে তুমি আর কোন আইপিতে ভিজিট করতেছো, তিনটা আইপিতে কিন্তু কানেকশন দেখা থাকতেছে। তো তুমি বলতে গেলে তুমি কিন্তু সিকিউর না, তোমার ডিটেলস কিন্তু অলরেডি পাস হচ্ছে। ঠিক আছে। তো এই যে মাঝখানে যে ব্রোকার, যে ভিপিএন যেটা ব্রোকার বলতেছো, এই ভিপিএন কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাকিং তোমার ঠিকই করতেছো, দুই পক্ষে ট্র্যাকিং করে। এবং তুমি যদি ভিপিএস ইউজ করো, ভিপিএস ইউজ করলেও কিন্তু তোমার এইগুলা থাকে। ভিপিএন ইউজ করলে যেটা হয় যে তোমার যে নেটওয়ার্কটা আছে সেটা একটু সিকিউর হয়, তুমি অন্যান্য ট্র্যাকিং এর হাত থেকে বাঁচো, তোমাকে ট্রেস করা তো সহজ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি পুরোপুরি সিকিউর না। ইভেন ভিপিএস ইউজ করে, যেটা ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট কম্পিউটার নাকি জানি একটা আছে। তো ভিপিএস ইউজ করলে যেটা হয় যে তুমি তোমার আইপি থেকে লগ ইন করে আরেকটা দেশে একটা কম্পিউটার বসানো আছে, ওই কম্পিউটার ইউজ করতেছো, একটা সার্ভার ইউজ করতেছো, সার্ভার ইউজ করে অন্য যেখানে অ্যাক্সেস করতেছো। তো ভিপিএন এর মাধ্যমে তুমি লোকেশন ব্লক করতে পারতেছো, কিন্তু তোমার আইপি তো ব্লক হচ্ছে না, আইপি তো সেটা থাকতেছে, আর আইপির মধ্যে তোমার লোকেশন অলরেডি দেওয়া আছে। তো ওই হিসাবে তুমি সেফ না। তো যেটা বলতেছিলাম, ও যেটা করছে লাস্টে যে এমপির অ্যাকাউন্ট হ্যাক করছে, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে, এবং এমন ভাবে দেখাইছে যে এমপি সামনে বসা, ওইখান থেকে ও হ্যাক করছে, হ্যাক করে তোমার ওর অ্যাকাউন্ট থেকে ধাপাধাপ 10,000 টাকা কেটে নিয়ে গেছে, কেটে আবার ওগুলো ফেরত দিয়ে দিছে। তো এমপি তখন ওকে ডাকছে, দেখে বললো যে এটা কেন করছো। ও বলছে যে আপনার সুইস ব্যাংকে যত টাকা আছে আমি ফেরত নিয়ে আসবো, কিন্তু বিনিময়ে ইন্ডিয়া যে আধার কার্ড থাকে, আধার কার্ডের সব ইনফরমেশন আমাকে দিতে হবে। তো আধার কার্ডের ইনফরমেশন পাওয়া মানে হচ্ছে কি, তোমার একটা মানুষকে, মানে সরকারি ইনফরমেশন পাওয়া মানে হচ্ছে তুমি একটা মানুষকে পুরোপুরি নিজের হাতের মুঠোয় নিয়ে চলে আসবা। এবং এটা বাংলাদেশে অলরেডি হয়ে গেছে। বাংলাদেশে তোমার রিসেন্টলি যে ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে দেখাইছে যে ন্যাশনাল আইডি কার্ড এর ইনফরমেশন চেঞ্জ করে একজনের জমি আরেকজন বিক্রি করে দিছে। মনে করো একটা মহিলা আছে, সে মহিলা হচ্ছে মূল জমির মালিক। তো সে যেটা হয়েছে যে এখানে জমির মালিক ঠিকই আছে, নাম ঠিকানা সব ঠিক আছে, কিন্তু ছবি পাল্টায় দিছে, ছবি পাল্টায় দিয়ে সিগনেচার পাল্টায় দিয়ে ও কি করছে, ও এই মহিলার জমি ও আরেকজনের কাছে বিক্রি করে দিছে নিজের বলে। তো বিক্রি করে মাঝখান থেকে টাকা নিয়ে ও ভেঙে গেছে। এখন যখন জমি যার কাছে বিক্রি করছে, সে যখন জমির দখল নিতে আসছে, তখন দেখে যে আসলে ও প্রতারিত হয়েছে। তো 70 কোটি টাকার জমি নাকি তোমার 2-3 কোটি টাকা বিক্রি করে দিছে, বিক্রি করে দিয়ে টাকা নিয়ে ভেঙে গেছে। তো এটা কিন্তু ন্যাশনাল উইং এর যে লোকজন আছে এরাই করতেছে, কিন্তু এটা স্বীকার করে না। ইভেন বাংলাদেশে যারা ওই আরো কি জানি দেখলাম এটা হ্যাক হয়েছে, আরো কি জানি হ্যাক হয়েছে, ওটা আহ, কাদের হাতে জানি, কোন দেশে জানি আছে, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। তো তোমার ডেটা যতই তুমি অনলাইনে ঢুকবা, যতই ডিজিটাল হবা, ততই তোমার হচ্ছে ক্ষতি। তো ডেটা সিকিউরিটি নিয়ে কেন কথা বলতেছি, কারণ হচ্ছে আমাদের যে চ্যাপ্টারের লাস্টের দিকে আছে ডেটা এনক্রিপশন নামে একটা কথা আছে। ডেটা এনক্রিপশন, যেটা হোয়াটসঅ্যাপে দেখলে তুমি দেখবা যে এন্ড টু এন্ড এনক্রিপশন বলে, এন্ড টু এন্ড এনক্রিপশন। এন্ড টু এন্ড এনক্রিপশন মানে হচ্ছে কি, তুমি হোয়াটসঅ্যাপ ডিভাইস থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ ডিভাইসে যে যোগাযোগ করবা, এই যোগাযোগটা শুধুমাত্র যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমার মেসেজগুলো যাবে, হোয়াটসঅ্যাপ থেকে যাবে, এবং যতক্ষণ না পর্যন্ত হোয়াটসঅ্যাপে আরেকটা হোয়াটসঅ্যাপের সফটওয়্যার পৌঁছাবে ইনফরমেশনটা, ততক্ষণ পর্যন্ত এই ইনফরমেশনগুলো তোমার হ্যাক করা যাবে না। হ্যাক করলেও যদি হ্যাক করে ফেলে, ওই যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো এমনভাবে এনক্রিপ্ট করা থাকবে যে হোয়াটসঅ্যাপ ওই সফটওয়্যার ছাড়া বা ওই সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার দিয়ে ওটাকে ক্র্যাক করা যাবে না, ক্র্যাক করা অসম্ভব। ওটাকে বলা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। তো এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য, এবং ফেসবুক বা মেসেঞ্জার বা ভাইবার থেকে
তোমার হোয়াটসঅ্যাপটাকে সিকিউর বেশি বলা হয়, কারণ হোয়াটসঅ্যাপের এনক্রিপশনটা অনেক মেথডটা অনেক স্ট্রং অন্যান্য অ্যাপের তুলনায়, এবং এটা প্রথম থেকেই ছিল। হোয়াটসঅ্যাপের ডাটা লিক হয়েছে এমন ইনফরমেশন নাই, কিন্তু ফেসবুকের ডাটা লিক হয়েছে, কলের ডাটা ধরে লিক হয়, অনেক জায়গায় ডাটা, টুইটারের ডাটাও লিক হয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপের ডাটা লিক হয়েছে এই জিনিসটা খুব কম আছে। তো এই হচ্ছে তোমার এন্ড টু এন্ড এনক্রিপশন। তো আগের যুগে এনক্রিপশন কিভাবে ছিল? জুলিয়াস সিজারের আমলে বা ওই সময়কার আমলে মনে করো যদি যুদ্ধ লাগতো, তো যেটা করতো যে এখানে মনে করো রাজপ্রাসাদ, এখানে সেনাপতি যুদ্ধ করতেছে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে, এবং এখানে তাদের যে সৈন্যগুলো আছে এগুলা সৈন্যগুলো এখানে দাঁড়ায় আছে, সেনাপতি কমান্ড দিলে সৈন্যগুলো যুদ্ধের জন্য আগাবে, এবং বিপরীত দল হচ্ছে এখানে দাঁড়ায় আছে, তার সেনাপতি হচ্ছে এখানে। তো এরা এদেরকে অ্যাটাক করবে অথবা এরা এদেরকে অ্যাটাক করবে। তো এখন সেনাপতির কাছে রাজা যতক্ষণ না পর্যন্ত সন্দেশ পাঠাবে ততক্ষণ পর্যন্ত অ্যাটাক শুরু হবে না। তো এটা তো আগে লিখে পাঠাতো, চিঠি পাঠাতো সেনাপতির কাছে। এখন যে বিয়ারার, যে অ্যাকচুয়ালি ওই চিঠিটা নিয়ে যাবে এই রাজপ্রাসাদ থেকে এই পর্যন্ত, এখন ওই ব্যক্তি যদি এমন কাজ করে যে এর কাছে তথ্য না দিয়ে ও যদি এর কাছে সে তথ্য দিয়ে দেয়, বিপরীত দলের কাছে ও টাকা খেয়ে যদি ওই তথ্যটা দিয়ে দেয় যে রাজা বলছে যে আগামীকাল সকালে তোমাদের কাছে অ্যাটাক করতে, তাহলে কি হবে? তাহলে ওরা তার আগেই অ্যাটাক করে বসবে এবং এরা হেরে যাবে। আবার যদি এমন হয় যে বিপরীত দলের কেউ ওকে মেরে ওই ইনফরমেশন নিয়ে যায়, সেক্ষেত্রেও সমস্যা। এই জন্য রাজা এবং সেনাপতি হয়তো বের করছিল এরকম নিয়ম যে আমি যদি এরকম অ্যাটাক লিখি, তাহলে তুমি কি করবা, প্রত্যেকটা ওয়ার্ডকে বা সরি প্রত্যেকটা লেটারকে তুমি পরবর্তী 3টা লেটার দিয়ে রিপ্লেস করবা। তাহলে কি হবে, তুমি হচ্ছে অ্যাটাকের পরিবর্তে আমি লিখবো হচ্ছে BCD WWDFN। তো অ্যাটাকের প্রত্যেকটা লেটারকে আমি পরবর্তী তিন নম্বর লেটার দিয়ে আমি রিপ্লেস করলাম। এটা শুধুমাত্র কে জানবে? এটা শুধুমাত্র জানবে কিং এবং হচ্ছে যে সেনাপতি আছে সে জানবে। তো কিং কি করবে, কিং পরবর্তী 3 অক্ষর দ্বারা প্রত্যেকটা চিঠির প্রত্যেকটা ওয়ার্ডকে রিপ্লেস করে দিবে, এবং যে জেনারেল থাকবে, জেনারেল বা সেনাপতি, সে কি করবে, সে পূর্ববর্তী 3টা লেটার দ্বারা এটাকে রিপ্লেস করবে। তো এটা হচ্ছে যদি করে দেয়, তাহলে অ্যাটাক লেখা যদি না থাকে, এখানে এটা লেখা থাকে, তাহলে কেউ কিন্তু বুঝবে না আসলে কি বুঝাইছে এখানে। তো এই জন্য এই কাজটা করা হয়। তো এটা আগের অনেক আগে এনক্রিপশন সিস্টেম ছিল। বর্তমানে আমাদের সময় একটা এনক্রিপশন সিস্টেম ছিল, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখতাম, যে এরকম মোবাইলে যখন কিপ্যাড বাটন ছিল তখন 2 3 4 5 6, তো 2 তে ছিল হচ্ছে তোমার ABC, 3 তে ছিল DEF। এখনো যে বাটন ফোন চালায় যারা, তারা এটা ইউজ করে। তো মনে করো যে তুমি কোথাও গেছো, তো তোমার কারোর সাথে দেখা হয়েছে গোপন কারোর সাথে, এখন মনে করো সে তোমার দিকে আসতেছে অথবা তোমাকে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, তো তুমি কি মেসেজ লিখলা? মেসেজ লিখবা হচ্ছে যে মনে করো লিখতেছো তোমার আব্বু পাশে, ঠিক আছে? আব্বু পাশে লিখে এরকম একটা মেসেজ দিবা। এখন আব্বু পাশে লিখে তারপর যদি তোমার আব্বু ফোন চেক করে, এই তুই কি লিখছিস, তখন দেখা যাবে আব্বু পাশে, তার মানে এখানে নিশ্চয়ই তুমি এখানে ধরা খেয়ে যাবে। তো তুমি কি করবা, তুমি এখানে আব্বু পাশেকে তুমি নাম্বার দিয়ে রিপ্লেস করে ফেলবা। এ হচ্ছে 2 তে, বি 2 তে, সি 2 তে, ইউ হচ্ছে টি 8 এ। ঠিক আছে 8। এবার পি হচ্ছে 7 2, এস হচ্ছে গিয়ে তোমার 7, এটা হচ্ছে জিএইচ মানে 4, এটা হচ্ছে ডিই মানে 3। তো এটা লেখার পরে তুমি যদি এরকম আগেও যদি লিখে টিকে থাকো, বা সে যদি জানে যে 2287274 3 এটা মানে হচ্ছে আব্বু পাশে, প্রত্যেকটাকে যদি সে কিপ্যাডের নাম্বার দিয়ে রিপ্লেস করে, তাহলে কিন্তু তোমার আব্বু বুঝবে তুমি এখানে নিশ্চয়ই পাগল টাগল হয়ে গেছো যে এখানে নাম্বার লিখে রাখছো। সে কিন্তু ওইভাবে এনক্রিপ্ট করতে যাবে না যদি সেই কাজ না করে থাকে ইতিপূর্বে। ইভেন তোমরা যারা বাইনারি পড়ো তারা বাইনারি দিয়ে এরকম করে এনক্রিপশনের কাজ করতে পারো। মোর্স কোড আছে, মোর্স কোড যদি আমরা দেখাই, মোর্স কোড সব থেকে মানে কোনো কিছু করা সব থেকে সিকিউর ওয়ে। মোর্স কোড যদি দেখো, মোর্স কোড দেখতে খুবই সুন্দর। এই যে মোর্স কোড, এই যে
তো এ তে হচ্ছে তোমার ডটের পরে একটা হাইফেন, বি তে হচ্ছে হাইফেন 3টা ডট, সি তে হচ্ছে হাইফেন ডট, ডি তে হচ্ছে হাইফেন ডট ডট। এই ধরনের যে কোডগুলো আছে, এই টাইপের কোডগুলো তোমরা ইউজ করতে পারো মোর্সের ক্ষেত্রে, এবং মোর্স কোড শিখে রাখতে পারো। শিখে রাখলে কি হবে, তোমার চুরি চামারি করার যে একটা মেসেজ দেওয়ার যে একটা ইয়ে আছে, প্রবণতা আছে, এটা তুমি বাড়াতে পারবা। এইভাবে হচ্ছে তুমি যদি মোর্স কোডগুলো ইউজ করো, তাহলে মোর্স কোড ইউজ করলে তোমার খুবই সহজে তুমি ইয়ে করতে পারো। এবং তুমি যদি আস্কি কোডও মনে রাখতে পারো, আস্কি কোড আমরা লাস্ট ইসে দেখছিলাম 18 নম্বর প্রোগ্রামে, যে 65 থেকে হচ্ছে এ, 65 হচ্ছে এ, 66 হচ্ছে বি। এভাবে তুমি যদি লেখো, তাহলে আব্বু লিখতে গেলে তোমার এখানে 65, 66, 66, তারপরে হচ্ছে ইউ যেটাতে আছে, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তার মানে মনে করো 985 বা এই টাইপের। তো এটা লিখলে সে বুঝবে যে তুমি হচ্ছে এটা দ্বারা আব্বু লিখছো। তো এটা দ্বারা কিন্তু অন্য কারো বোঝার ওয়ে নাই যদি সে সেটা না পারে। তো এই হচ্ছে আমাদের এনক্রিপশন মেথড। তোমরা যে কোনো এনক্রিপশন মেথড ইউজ করে যে কাউকে মেসেজ দিতে পারো। তো এইভাবে হচ্ছে আমরা ডেটা এনক্রিপ্ট করতে পারি। তো এনক্রিপ্ট করাটা খুবই, যদি ডেটাকে তুমি এভাবে এনক্রিপ্ট করো বা লুকায় রাখো, তাহলে সেটা হচ্ছে এনক্রিপশন, এবং এটাকে যদি ডিকোড করো তাহলে সেটা হচ্ছে ডিক্রিপশন বলা হয়। তো ডেটা এনক্রিপশন ডিক্রিপশন আমরা জীবনে প্রতিনিয়ত ইউজ করতেছি, সব ক্ষেত্রে ইউজ করতেছি। কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ডেটা এনক্রিপশন ডিক্রিপশন ইউজ করি। পাসওয়ার্ড যখন তোমরা লেখো তখন কিন্তু সেটা এই লুকায় যায়, মানে ডট 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 হয়ে যায়। তো এটা এক ধরনের এনক্রিপশন। তো বিভিন্ন মেথডের এনক্রিপশন আছে ডেটার ক্ষেত্রে, তো এগুলা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু একটা জিনিস সাবধান থাকতে হবে যে আমার ডেটা যেন চুরি না হয়, আমার ডেটা যেন অন্য কেউ না পায়। তো ফেসবুকে তোমরা যে তথ্যগুলো শেয়ার করো, এগুলো কিন্তু কেউ না কেউ তোমার দেখতেছে। এবং এইভাবে কিন্তু তোমার বর্তমানে ইয়ে হয় যে চুরি চামারিগুলো হয়, বা তোমাকে যে কেউ প্রতারণা করবে তোমার সাথে, এগুলো কিন্তু এভাবে ছড়ায় যে তুমি আজকে চেক ইন দিচ্ছ যে আমি আজকে এখানে আছি, তুমি চেক ইন দিচ্ছ আমি ওইখানে আছি। তো এই প্রত্যেকটা ইনফরমেশন, সারফেস ওয়েবে যত ইনফরমেশন থাকে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু মানুষ ফলো করে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আমার তথ্য অন্য কারো হাতে না যায়। কারণ তুমি মনে করতো যে আমি হচ্ছে গরিব শরীফ মানুষ, আমার তথ্য মানুষ নিয়ে কি করবে। তুমি দেখো, তুমি যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছো, যারা আইফোন ইউজ করে, তারা একটা ফোন কিনে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে। তুমি আইফোন কিনতেছো, তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতেছো মাত্র 20,000 টাকা দিয়ে বা 30,000 টাকা দিয়ে। তুমি আইফোনের থেকে বেশি ফ্যাসিলিটি তুমি অ্যান্ড্রয়েড ফোনে পাচ্ছ। গুগলের তো একটা বড় বিশাল বড় কোম্পানি, কিন্তু ওদের তোমার এই যে সফটওয়্যারটা ফ্রি দিচ্ছে, তাতে তো লাভ কি হচ্ছে? মাইক্রোসফট কিন্তু একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেচে কত করে? 14,000 15,000 টাকা দিয়ে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেচে, ওরা বিক্রি করে। একটা ল্যাপটপ কিনলে কিন্তু উইন্ডোজ ইনস্টল করে দেয় না, এটা তোমার আলাদা কিনতে হয় যদি আমরা পাইরেটেড সফটওয়্যার ইউজ করি। তো কেন ওরা সফটওয়্যারের দাম রাখে, কেন সফটওয়্যারটা ফ্রি দেয় না? আর অ্যান্ড্রয়েড কেন ফ্রি দিচ্ছে? কারণ হচ্ছে তোমার প্রতিনিয়ত যত সার্চ হিস্ট্রি আছে, যত ম্যাপ আছে, যত ইনফরমেশন আছে, সব কিন্তু অ্যান্ড্রয়েড গুগল এটা তোমার থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তোমাকে বলতেছেও না। আমি নর্মাল একটা রিসার্চ দেখছি কয়েকটা, যে তুমি তোমার ফোনের ম্যাপ বলে, কিন্তু বলে যে আমরা ইউজার এক্সপিরিয়েন্স বানানোর জন্য এই কাজটা করতেছি। কিন্তু এটা রিসার্চ করে দেখা হয়েছে, আমি একটা রিসার্চে দেখছিলাম যে দুইটা ফোনে, একটা ফোনের মধ্যে সব ডাটা টাটা সব অফ করে রাখছে, ইভেন সিমও নাই ফোনের মধ্যে, এবং আরেকটা ফোনের মধ্যে জাস্ট ডাটা অন করে রাখছে, ওটার মধ্যে সিম ছিল না, এবং গুগল ম্যাপ ওপেনও করে নাই। দুইটা ফোন নিয়ে সে পকেটে ঘুরছে, ঘুরে ঘুরে একটা ফোনে তো কিচ্ছু নাই, আর একটা ফোনের মধ্যে সবাই ওপেন করা আছে। এবং সে গিয়ে ওইটা যখন দেখছে, যখনই সে ইন্টারনেটে কানেক্ট করছে, কানেক্ট করার সঙ্গে সঙ্গে দুইটা ফোনই, একটা তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিছে যেটার মধ্যে ডাটা অন করা ছিল, আর আরেকটা ফোনের মধ্যে যেটা ডাটা অন করা ছিল না, ও কি করছে, ও যখন ইন্টারনেট কানেকশন পাইছে তখন সঙ্গে সঙ্গে গুগলের সার্ভারে সব ম্যাপের যত তুমি কোথায় কোথায় গেছো সবগুলো ডাটা আপলোড করা শুরু করছে। ঠিক আছে, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে কি, তুমি যা যা সার্চ করবা দেখবা যে, এটা সবাই জানে বর্তমানে, যে যা যা তুমি সার্চ করবা দেখবা সার্চ করার পরে একদিনের মধ্যেই দেখবা তোমার অ্যাড হিসেবে ওই রিলেটেড জিনিসগুলো বা এক্স্যাক্টলি ওই জিনিসটা আসা শুরু করবে। যেমন তুমি আজকে বি প্রপার্টিতে বাড়ি খুঁজো, বাসা ভাড়া খুঁজো, দেখবা যে তোমার ফেসবুক অ্যাডে ওইটা আসতেছে, ইউটিউব অ্যাডের মধ্যে বি প্রপার্টি আসতেছে। তুমি একটা শাড়ি সার্চ দাও, ড্রেস সার্চ দাও, দেখবো যে আড়ং এর অ্যাড আসতেছে। তো এগুলো হচ্ছে কি তোমার ডেটা চুরি করে। এখন গুগলের ব্যবসা হচ্ছে ডেটা চুরির ব্যবসা, ডেটা নিয়ে ওরা ব্যবসা করে। তুমি যত ডেটা ওদেরকে দিবা, ওরা যত ডেটা হচ্ছে ব্যবসায়ীদের কাছে দিবে, ব্যবসায়ীরা বিনিময়ে টাকা দিবে। এই হচ্ছে ওদের মেইনলি ব্যবসা। ঠিক আছে, তো তানভীর কি জানি বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমার ওই যে এটা তো আইওয়াশের মতো অনেকটা, যে
তোমার কেন তোমার যদি এখন এমন কিছু অ্যাপ মাঝখানে আমি দেখছি প্লে স্টোরে আছে, তুমি আর ওইটা হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ, তুমি এটা দিয়ে ক্যালকুলেট করবা। ও পারমিশন চাচ্ছে তোমার ক্যামেরার, ও পারমিশন চাচ্ছে তোমার কন্ট্যাক্টের, ও পারমিশন চাচ্ছে তোমার স্টোরেজের। একটা ক্যালকুলেটর অ্যাপের ক্যামেরা, স্টোরেজ আর এসের সাথে পারমিশনটা কি? এখন তুমি বলতে পারো হ্যাঁ কিছু সব অ্যাপ তো আর চায় না, সব অ্যাপ চায় না আমি বলতেছি, কিন্তু গেম খেলতে গেলে কিছু অ্যাপ দেখবে স্টোরেজ পারমিশন চাচ্ছে, কিন্তু গেমের সাথে স্টোরেজের কোনো সম্পর্ক নাই, যেটুকু স্টোরেজ পারমিশন দেওয়া দরকার ওকে দেওয়া আছে। তো যেমন পাঠাওয়ের কথা যদি বলি, পাঠাও কিন্তু আগে যখন প্রথম প্রথম লঞ্চ হয়েছে ওরা তোমার সকল ডিটেলস যা ছিল, ও মানুষ তো ওই যে অ্যালাউ দিতে থাকতো শুধু, আর অ্যালাউ দেওয়ার কারণে ওরা তোমার ক্যামেরা, কন্ট্যাক্ট, তারপরে তোমার স্টোরেজ, তোমার ছবি টবি যা আছে সব ওদের সার্ভারে আপলোড করতো বসে বসে, এবং এটা কন্টিনিউয়াসলি ওরা করে গেছে। এখন তো ওরা সাধু ভালো হয়ে গেছে, এখন ওরা এই কাজটা করে না, যখন ধরা পড়ছে তারপরে থেকে ওরা এটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু তোমার ডাটা চুরি করা তোমাকে না জানায় এটা ম্যাক্সিমাম অ্যাপই করে। ইভেন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ইনস্টল করো পিসিতে, ও তোমারে বলবে যে তোমার ভালোর জন্য আমরা তোমার ডাটা নিয়ে তোমাকে আরো যাতে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে সাহায্য করার জন্য আমরা এই কাজ করি। অ্যাকচুয়ালি তো ডাটা নেওয়ার নামে ইভেন ট্রাম্প যে নির্বাচন জিতছে, ট্রাম্পের নির্বাচন জেতার পিছনে এই ফেসবুকের ডাটা হ্যাক হওয়া, এখানে কি অ্যানালিটিকা ছিল একটা, ওই সব কোম্পানিটা ফেসবুকের থেকে ইনফরমেশন নিয়ে মানুষের মধ্যে ট্রাম্পের পজিটিভ, মানে ট্রাম্পের জন্য পজিটিভ যে ইনফ্লুয়েন্স যেটা আছে ওটা তৈরি করে ফেলছে। ঠিক আছে, এই ধরনের ঘটনা ঘটছে। তো ডেটা দিয়ে তুমি যে কোনো কিছু করতে পারো, এটা অসম্ভব কিছু না। মানুষের অনেক পার্সোনাল ডেটাও চুরি হয়ে যায় এবং সেটা দিয়ে তাকে ব্ল্যাকমেইলও করা হয়। সেই জন্য আমি বলছি একটু সাবধান থাকার জন্য। হ্যাঁ, এই আর কি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমাদের এই মিটিংয়ের টাইম বেশি নাই। তো নেক্সট ক্লাসে আমরা কুয়েরি শুরু করব, কুয়েরি কোডিং করব, আর এই ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিব একটু পরে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।